সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের 2024-25 সেশন, আহ, এই 24-25 সেশনের স্কুল অফ এক্সিলেন্সের প্রথম আনুষ্ঠানিক ক্লাস আজকে। এবং এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আজকের এই ক্লাস দেখছো, তোমরা যারা জুমে আমার সাথে যুক্ত আছো, যারা ইতোমধ্যে আমাদের এই কোর্সে এনরোল করেছো, তারা জুমে এখানে যুক্ত আছো আমার সাথে। এবং যারা ফেসবুকে আমাদের এই ক্লাস দেখছো, আশা করছি সবাই আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমি একটু জুমের এদের কাছ থেকে যেমন প্রশ্ন নেব, তেমনি ভাবে ফেসবুকেও একটু লক্ষ্য করার চেষ্টা করব যে তোমরা আসলে আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা। এই আর কি। তো আশা করছি যে তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাবা, দেখতে পাবা। এবং তোমাদের যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে, তোমরা জিজ্ঞেস করবা। এটা সবাই এক্সপেক্ট করবো আর কি। আচ্ছা। ওকে, ওয়ালাইকুম আসসালাম জুবাইর শাহরিয়ার। ইরিনা তাসনিম বলেছে সাউন্ড নাই কেন। ইরিনা তাসনিম, আমার মনে হয় তুমি তোমার ফোনের সাউন্ডটা একটু বাড়ায় ট্রাই করো, তাইলে সাউন্ড শুনতে পাবা। ওকে। ঠিক আছে। যারা আজকে জুম মিস করছো, তাদের তাদেরকে বলছি, তোমাদের যাদের জুম মিস হচ্ছে, তোমরা যারা পেইড ব্যাচার আছো, তারপরও তাদের জন্য বলছি এই সমস্যাটা পরবর্তী ক্লাস থেকে থাকবে না। পরবর্তী বলতে পরবর্তী সপ্তাহ থেকে এই সমস্যাটা থাকবে না আর কি। ঠিক আছে, এই উইকে তোমাদের একটু এরকম সমস্যা ফেস হতে পারে, বাট পরবর্তী সপ্তাহ থেকে আর এই ঝামেলাটা থাকবে না। কারণ এই সপ্তাহের যে ক্লাসগুলো আছে সেগুলো একই সাথে ফেসবুকেও লাইভ যাবে, এজন্যই মূলত এই ব্যাপারটা রাখা। আচ্ছা। তো ঠিক আছে, আমরা খুব বেশি কথা বাড়াবো না। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নিয়ে তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, তোমাদের অনেক জিজ্ঞাসা আছে যে প্রশ্ন কেমন হয়, এবং সেখানে আসলে উত্তর কিভাবে করতে হয়। তো দেখো, আমি সবসময় বলি আজকের যে প্রশ্নটা বা আজকের যে মানে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে মূলত প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। এবং এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রশ্নগুলো মূলত কোত্থেকে আসে, কিভাবে আসে, এই বিষয়টা আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে একই সাথে তোমরাও কিন্তু এখান থেকে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। এবং প্রশ্ন বিশ্লেষণ আর প্রশ্ন সমাধান ক্লাসের মধ্যে একটা বড় তফাৎ যেটা, সেটা হচ্ছে যে প্রশ্ন সমাধান ক্লাসে শুধুমাত্র প্রশ্নের উত্তর বলা হয়, বাট প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে প্রশ্নটাকে বিশ্লেষণ করা হয় যে প্রশ্নটা কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, এবং এই টাইপ প্রশ্ন পরবর্তীতে আসতে পারে কিনা, আসলে কেমন আসতে পারে, এই বিষয়গুলো থাকে আর কি। বিশেষ করে প্রশ্নের টপিক গুলো নিয়ে আমরা কথা বলি যে আসলে এই প্রশ্নটা এসেছে এই টপিক থেকে, এরকম একটা ব্যাপার আমরা আলোচনা করে থাকি। তাহলে তোমরা যারা আজকের ক্লাস দেখবা, তোমরা আজকের ক্লাস যারা দেখবা তাদেরকে বলছি যে তোমরা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসে মনোযোগী থাকবা। এবং আশা করছি, আমি ফেসবুকের কমেন্টও দেখব, আমি জুমের কমেন্টও দেখছি, ঠিক আছে। কাজে আশা করছি যে তোমরা সবাই এইখানে একটু ঠিকঠাক মতো রেসপন্স করবা। শুধুমাত্র আমি কিন্তু প্রশ্ন সমাধান করব না, তোমরাও করবা। এবং তোমাদের বোঝাপড়াটা, তোমরা ঠিক কতটুকু তোমাদের জানাশোনা আছে, সেই বিষয়গুলো আজকের ক্লাসে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তোমাদের নিজের কাছেও পরিষ্কার হয়ে যাবে। আর এখানে লজ্জার কিছু নাই। প্রশ্ন উত্তর যদি পারো তাইলে উত্তর করবা। হ্যাঁ, এই হলো বিষয়। ওকে। এই ক্লাসের রেকর্ডেড ক্লাস, এই ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমরা পাবা, এই ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমরা পাবা ওয়েব অ্যাপে, তোমরা পেয়ে যাবা আর কি। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস যেটা, সেটা আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করে দেওয়া হবে। ওকে। তো আমরা শুরু করছি আর কি আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস বিইউপির FA এর 23-24 সেশনের প্রশ্ন দিয়ে আমরা মূলত শুরু করব। আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন এখানে দেয়া আছে, তোমরা সবাই পড়ে আহ, দেখো। প্রশ্ন আছে হচ্ছে, ওয়ার ইজ দ্য ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ লোকেটেড। তাইলে বলছে বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায়। প্রশ্ন করছে বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস। আচ্ছা, এলিফ্যান্ট এলিফ্যান্ট ওভারপাস, বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস। আচ্ছা। যারা যারা উত্তর পারো, উত্তর দিতে পারো। আমি খেয়াল করছি কে কি উত্তর দিচ্ছ। জুমে উত্তর আসছে, হ্যাঁ, জুমে উত্তর আসতেছে, ফেসবুকে দেখি। আচ্ছা।
আচ্ছা, তাহলে তাহলে এইটা বলতে হবে কোথায়, এলিফ্যান্ট ওভারপাস। তার মানে বাংলাদেশে আমরা জানি যে হাতি, মানে এই যে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট কিন্তু একটা বিলুপ্ত প্রায় প্রজাতি, তাই না? এলিফ্যান্ট হচ্ছে একেবারে একটা বিলুপ্ত প্রায় প্রজাতি। তাহলে এই যে বাংলাদেশে যে এলিফ্যান্ট বা বাংলাদেশে যে হাতি আছে, সেই হাতি এইটা নানা রকম সমস্যার কারণ, মানে এরা ওই যে বিভিন্ন সময় ইয়েতে নেমে আসে, জনপদে লোকালয়ে নেমে আসে, এবং নেমে আসার পরে এখানে একটা বড় সমস্যা তৈরি করে এরা, হ্যাঁ, একটা বড় সমস্যা এরা তৈরি করে। তো এই যে হাতি যখন এক পাশ থেকে আরেক পাশে পার হতে যায়, তখন দেখা যায় যে মানে ট্রেনে কাটা পড়া, তারপরে হচ্ছে ওই আহ, নানা রকম প্রাকৃতিক সমস্যা হতে পারে আর কি সেখানে, হ্যাঁ। তো এই জন্যে বাংলাদেশে কক্সবাজারে সর্বপ্রথম এই একটা এলিফ্যান্ট ওভারপাস করা হয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কক্সবাজারে সর্বপ্রথম এলিফ্যান্ট ওভারপাসটা করা হয়েছে, এবং মূলত আমরা জানি যে কক্সবাজার এখন ট্রেনে করে যাওয়া যায়, ট্রেনে করে যাওয়া যায়, হ্যাঁ। এবং ওই যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইনটা হয়েছে, সেই রেল লাইনে যেন হাতির চলাচলের বিঘ্ন না ঘটে বা বন্য পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এজন্য ওখানে একটা এলিফ্যান্ট ওভারপাস দেয়া আছে, যে হাতি ওই দিক দিয়ে পার হয়ে যেতে পারবে উপর দিয়ে, ঠিক আছে, এলিফ্যান্ট ওভারপাস দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ, যেন তারা সেফলি তারা পার হতে পারে আর কি, এই জন্যে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নটা আমরা আমরা দেখি যে হুইচ স্ট্রিট। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কিন্তু, এইটা কিন্তু হচ্ছে একটা সাম্প্রতিক প্রশ্ন, আমি লিখে রাখছি, এটা একটা রিসেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। এরপরে আমরা দেখি হুইচ ট্রিটি এইমড টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বলছে যে এর মধ্যে কোন চুক্তিটা, এই যে নিচে যে চুক্তিগুলো দেয়া আছে, এর মধ্যে কোন চুক্তিটা দুটো বিষয়কে এইম করেছে। একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং মানে আমরা জানি বৈশ্বিক উষ্ণায়ন, এবং আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে, বৈশ্বিক উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে, ঠিক আছে, বৈশ্বিক উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে কোন চুক্তি এইটা বড় ভূমিকা, মানে এটা এই এই কোন চুক্তিটা করা হয়েছে আর কি, এই এই লক্ষ্যে যে ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ পরিবর্তন, হ্যাঁ, জলবায়ুর পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে কোন চুক্তিটা করা হয়েছে। আচ্ছা, এই ফেসবুকে যারা আছো তারা কি কেউ পারো না? তারা তো আমি দেখছি না তাদের মানে কোন রকম রেসপন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তার মিহিম সরকার অলরেডি সে করেছে। আচ্ছা, তার মিহিম সরকার বলেছে। তারপরে হচ্ছে লেভি, কি আছে আপনারা? বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তারপরে হচ্ছে উম আচ্ছা, তোমাদেরকে আমি একটা ব্যাপার বলি, আমি আবারও বলছি, যারা জুমে জয়েন করতে পারোনি তাদের জন্য বলছি, আজকের ক্লাসে যারা জুমে জয়েন করতে পারোনি তাদের জন্য বলছি যে তোমরা অবশ্যই তোমাদের সব ক্লাস জুমেই হবে। পেইড ব্যাচের যারা আছো তারা জুমেই কানেক্টেড থাকবা। আমাদের প্রশ্ন বিশ্লেষণের কিছু ক্লাস সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, ওপেন করে দেয়া হবে, এটা আমরা প্রত্যেক বছরই দিই। ঠিক আছে, তো আজকে যেহেতু একটা ওপেনেও ক্লাস যাচ্ছে, এ কারণেই জুমে জয়েন করতে তোমরা সবাই পারোনি। জুমটা আমরা খুব দ্রুত, মানে আমাদের আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে আজকে ক্লাস গিয়েছে। জুমটা খুব দ্রুত তোমাদের জন্য, কারণ ইতোমধ্যে কালকে আর আজকে মিলে এত স্টুডেন্ট নতুন জয়েন করেছে যে সবাইকে আমরা জুমে অ্যাকোমোডেট করতে পারিনি। এবং মানে আমাদের প্রত্যাশার বাইরেও অনেক প্রেসার আর কি আমাদের আমাদের ওয়েবসাইটে এবং ইয়েতে। এই কারণে তোমরা আজকের জন্য এই বিষয়টা সমস্যা হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছি ক্লাসে। কাজে আশা করব যে একই ব্যাপার সবাই বারবার বলবে না, ক্লাসে মনোযোগী হবা। ঠিক আছে, তোমাদের জুমে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে, এর মানে জুমেই হবে ভাই, জুমেই আমাদের ক্লাস হয়, অন্য কোথাও তো হয় না। ঠিক আছে, ফেসবুকে যেহেতু এই ক্লাসগুলো লাইভ যাবে বা ফেসবুকেও এই ক্লাসগুলো দেখার সুযোগ থাকবে, এজন্যই মূলত ফেসবুকে তোমরা এই ক্লাসটা যাচ্ছে। এটা হচ্ছে কথা, প্রত্যেক বছরই যায় এই ক্লাসগুলো, প্রাথমিক যে ক্লাসগুলো সেইগুলো। ওকে, তাহলে আমরা দেখি যে বলছে যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের জন্য কোন চুক্তি করা হয়েছে। এটা হচ্ছে প্যারিস চুক্তি। ঠিক আছে, প্যারিস যে জলবায়ু চুক্তিটা আছে, এই প্যারিস এগ্রিমেন্টটা, এটা হচ্ছে করা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে জলবায়ু সংক্রান্ত প্রশ্ন, জলবায়ু সংক্রান্ত প্রশ্ন বা পরিবেশ, আমরা লিখি পরিবেশ জলবায়ু। ওকে, এরপর দেখি হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি এটা কোথায় সিটেড, কোথায় আছে, এবং হাউ মেনি মেম্বার্স স্টেটস ডাজ ইট হ্যাভ, তাহলে কতজন মেম্বার, সদস্য রাষ্ট্র কত, আর ক্রিমিনাল কোর্ট কোন জায়গায়। তাইলে প্রশ্ন করেছে যে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায়, প্রশ্ন করেছে যে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায়, এবং এবং আচ্ছা তাইলে এইটা হচ্ছে সংস্থা থেকে আসা প্রশ্ন, আমি এটা চিহ্নিত করতে থাকি, তোমরা উত্তর দিতে থাকো, ঠিক আছে। তাইলে এটা সংস্থা বা অর্গানাইজেশন গুলা থেকে, হ্যাঁ সংস্থা বা অর্গানাইজেশন গুলা থেকে আসা প্রশ্ন। এখন বলতে হবে যে এইটা কোথায়, আইসিসিটা মূলত কোথায়। আচ্ছা আমি দেখি তোমাদের উত্তর, প্রচুর লোকজন এটার উত্তর দিচ্ছে। এখন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হচ্ছে সেই কোর্ট যে কোর্টের বিরুদ্ধে ব্যক্তির মামলা চলে, মানে ইন্টারন্যাশনালি মানে যে কোর্ট আছে আর কি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে কোর্ট গুলো আছে এই কোর্টের মধ্যে, এই কোর্টের মধ্যে একমাত্র আইসিসি কিন্তু ব্যক্তির বিচার করতে পারে। আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইটা বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত যেটা, এইটা কিন্তু এইটা কিন্তু সবার বিচার করতে পারে না। হ্যাঁ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু হচ্ছে মানে কি বলবো, বিচার করতে পারে না আর কি, ব্যক্তি বিশেষের বিচার করতে পারে না। হ্যাঁ তাহলে ক্রিমিনাল কোর্টে অং সান সুচির কিন্তু বিচার হয়েছে, তোমরা জানো, ঠিক আছে, ক্রিমিনাল কোর্টে কিন্তু অং সান সুচির বিচার হয়েছে, ঠিক আছে। এইটার আদালতটা কোথায় আছে, হ্যাঁ এটা সবার পারার কথা ভাইয়া, কোর্ট বা আইন আদালত সংক্রান্ত ব্যাপার স্যাপার একটা জায়গায় থাকে, ঠিক আছে, একটা জায়গায় থাকে। হ্যাঁ সেই জায়গাটা কোনটা, যত কোর্ট বা আইন আদালত সংক্রান্ত ব্যাপার স্যাপার ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে কোর্টের ক্ষেত্রে, সেগুলো সবই হচ্ছে হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে, 124টা স্টেট, ঠিক আছে। প্রশ্ন এসেছে সংস্থা থেকে মূলত, কোত্থেকে, সংস্থা থেকে। আচ্ছা এরপর আমরা দেখি হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম মুজিব দ্য মেকিং অফ আ নেশন, ঠিক আছে, মুজিব দ্য মেকিং অফ এ নেশন, এই মুভি, এই মুভির পরিচালক কে সেটা জানতে চেয়েছে। এইটা পারবা না এরকম কোন লোক আছে নাকি ভাই, তাইলে এটা আসছে কি, এটা রিসেন্ট থেকে সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন, এবং সাম্প্রতিকের মধ্যে এটা আরেকটা ক্যাটাগরিতে ফেলা যায়, সেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি, মূলত সংস্কৃতি, আমরা সংস্কৃতি লিখি আর কি, ঠিক আছে। তাইলে সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, শিল্প সাহিত্য সংস্কৃতি বা সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, এবং একটা সাম্প্রতিক প্রশ্ন। তাহলে অপশনে আছে নীতিশ রায়, আছে দয়াল নিহলানি, আছে অতুল তিওয়ারি, আছে শ্যামা জায়েদি, তারপরে আছে শ্যাম বেনেগাল। তাহলে এই যে ডিরেক্টর অফ দ্য ফিল্ম, ডিরেক্টরটা কে, ডিরেক্টর হচ্ছে কে, নীতিশ রয়, মুজিব দ্য মেকিং অফ এ নেশন, মুজিব দ্য মেকিং অফ এ নেশন, এইটা, এটা কে, মুজিব দ্য মেকিং অফ এ নেশন। আচ্ছা দেখি আমার জুমে তো ছেলেমেয়েরা খুব ভালো উত্তর করছে, ঠিক আছে, ওকে। তাইলে কে এটা এবং কোন দেশের আমরা জানি, কে, শ্যামা জায়েদি, নীতিশ রায় উত্তর করেছে, নীতিশ রায় না, আচ্ছা ঠিক আছে। তাহলে মুজিব দ্য মেকিং অফ আ নেশন, হ্যাঁ এই মুজিব একটি জাতির রূপকার, কে করেছে, এই মুভি কে করেছে, খুব খুব কথাবার্তা হয়েছে এটা নিয়ে, তাই না, খুব কথাবার্তা, খুব আলাপ আলোচনা হয়েছে, করেছে হচ্ছে শ্যাম বেনেগাল, শ্যাম বেনেগাল, হ্যাঁ তিনি এটা চলচ্চিত্রটা পরিচালনা করেছেন, এবং সেইখানে মুজিবের চরিত্রে অভিনয় করেছে, মুজিবের চরিত্রে অভিনয় করেছে আমাদের বাংলা চলচ্চিত্রের মেশিন ম্যান খ্যাত, এই যে কি জানি এর নাম, আরেফিন শুভ, তাই না। তারপরে সেখানে হাসিনার ভূমিকায় অভিনয় করেছে, তাকে নিয়ে এখনো বিভিন্ন রকম ছেলেপেলে দেখি কমেন্টে, তোমরা যারা জেন জি আছো তারা নানা রকম মন্তব্য করো আর কি। আচ্ছা এরপর আমরা দেখি হোয়াট ডাজ দ্য টার্ম ব্রেটন উডস, লক্ষ্য করো বলছে হোয়াট ডাজ দ্য টার্ম ব্রেটন উডস রেফার টু ইন দ্য কন্টেন্ট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, আন্তর্জাতিক অর্থনীতিতে ব্রেটন উডস এই শব্দটা যখন শোনো তাইলে তখন তোমাদের মাথায় কি আসে, ব্রেটন উডস জিনিসটা কি। অপশন এতে আছে এ সিস্টেম অফ ফিক্সড এক্সচেঞ্জ রেটস, এ ট্রেড ব্লক ইন সাউথ ইস্ট এশিয়া, an agreement establishing the International Monetary Fund বা IMF and the World Bank, a global summit on climate change, এবং 5 নম্বর অপশনে দেয়া আছে an international treaty on intellectual property rights। আচ্ছা তাইলে এখন তোমরা বলো যে যখন তোমরা শোনো যে ব্রেটন উডস চুক্তি বা ব্রেটন উডস এই কথাটা, এই টার্মটা যখন তোমাদের মাথায় আসে,
তখন মানে এই কথা চোখের সামনে আসে, তখন তোমাদের মাথায় কোনটা আসে ভাই? দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার যে চুক্তিগুলো আছে সেই চুক্তি পড়তে গেলেই ব্রেটন উডসের নামটা আসে। তাহলে এইটাও কিন্তু অর্গানাইজেশন থেকে বা সংস্থাগুলো থেকে আসা একটা প্রশ্ন, অর্গানাইজেশন ক্যাটাগরি বা সংস্থা থেকে আসা একটা প্রশ্ন। এবং দেখো এখানে কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ব্রেটন উডস এই চুক্তির মাধ্যমে আসলে কি হয়েছিল, এই এই ব্রেটন উডস এ কি ঘটেছিল, আইবিআরডি এবং আইএমএফ প্রতিষ্ঠা হয়েছিল। এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং একই সাথে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের যে আইবিআরডি আছে, আইবিআরডি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, এইটাই তো মূলত ওয়ার্ল্ড ব্যাংক। এইটা আইএমএফ এবং আইবিআরডি প্রতিষ্ঠিত হয়েছিল। তাইলে আইএমএফ আইবিআরডি এইটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ব্রেটন উডসে। আইএমএফ এবং আইবিআরডি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ব্রেটন উডসে। আচ্ছা, এরপর আমরা দেখি which foreign journalist first exposed the atrocity of the Pakistan army in Bangladesh to the world? আচ্ছা, তোমরা অনেক ভয় পাও না যে এই এই আমাদের এই যে বিউপিতে ইংরেজিতে প্রশ্ন হবে, তাহলে ভাইয়া উত্তর করব কিভাবে? হ্যাঁ, এরকম একটা ভয় তোমাদের মনের মধ্যে হয়তো খেলা করে বা তোমাদের মাথার মধ্যে এই ধরনের চিন্তা হয়তো আসে। কিন্তু তোমরা জেনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে, দেখো, এই অ্যাট্রোসিটি হচ্ছে নির্মমতা মূলত, ঠিক আছে? অ্যাট্রোসিটি হচ্ছে মূলত নির্মমতা। তাইলে এই যে পাক হানাদার বাহিনী যে অত্যাচার করলো, যে নির্মমতা চালাইলো এই বাঙালির উপর, সেটা সর্বপ্রথম বহির্বিশ্বে কোন সাংবাদিক প্রচার করলেন? বহির্বিশ্বে কোন সাংবাদিক সর্বপ্রথম বাঙালির এই নির্মমতার কথা প্রচার করলেন? উইলিয়াম মার্ক টালি, তিনি ছিলেন বিবিসির সাংবাদিক। আচ্ছা, এই প্রশ্নটা আসছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা লিবারেশন ওয়ার থেকে, তাই না? তাহলে বাংলাদেশের লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন এটা, বাংলাদেশের লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন। তাহলে উইলিয়াম মার্ক টালি বিবিসির সাংবাদিক ছিলেন তিনি। হ্যাঁ, তাইলে এই মার্ক টালি তিনি কিন্তু সর্বপ্রথম প্রচার করেন নাই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে জেমস হ্যারিসন, হ্যাঁ, এরপরে আছে সাইমন ড্রিং, তারপরে আছে পল কেনেডি, এরপরে আছে জন পিলগার। আচ্ছা, এরা বেশিরভাগই ফেমাস সাংবাদিক। তবে এর মধ্যে সাইমন ড্রিং তিনি সর্বপ্রথম, তিনি সর্বপ্রথম পাকিস্তানিদের নির্মমতার কথা বিদেশে প্রচার করেন। সাইমন ড্রিং, ঠিক আছে? সাইমন ড্রিং সর্বপ্রথম পাকিস্তানিদের নির্মমতার কথা প্রচার করেন। জাহিদ রহমান বলেছে, ভাই এগুলো তো কোনোদিন পড়িনি, কোন বই থেকে পড়বো? ভাইয়া, তুমি এগুলা কখনোই পড়ো নাই। তুমি যদি বাংলাদেশের মানে তোমার যদি তুমি সমাজ বই পড়ে থাকো, অথবা তুমি যদি ওই যে তোমাদের এখন তো থাকে সমাজ না, এখন তো থাকে ওটা কি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বই পড়ে থাকো, এবং তারপরে তুমি যদি ইতিহাস পড়ো, তুমি যদি পৌরনীতি পড়ো, বেশিরভাগ জায়গায় এইসব আছে জাহিদ রহমান। তাইলে তুমি যদি না পড়ে থাকো জীবনেও, তাইলে আমি কি করব বলো? এখন কোন বই পড়ার সাজেশন আমি দেব জাহিদ? তোমরা তো আসলে পড়োই না, বুঝছো? ইরানের একজন বিখ্যাত কবি ছিলেন আহমদ শামলু, বুঝছো? আহমদ শামলুর একটা কবিতা আছে। আহমদ শামলুর এই কবিতাটা আমরা আমরা অনার্সে থাকতে এই কবিতাটা অনুবাদ করেছি, আহমদ শামলুর এই কবিতা। আহমদ শামলু তার কবিতায় বলছেন যে মানুষ সমালোচনা করতে পছন্দ করে, মানে আমি জাস্ট ভাবানুবাদটা তোমাদের সামনে বলছি, শোনো সবাই মনোযোগ দিয়ে শুনবা। আহমদ শামলু বলছেন যে মানুষ সমালোচনা করতে পছন্দ করে। তাহলে কবির নাম কি? কবির নাম হচ্ছে আহমদ শামলু। হ্যাঁ, এই যে আহমদ শামলু, হ্যাঁ, আহমদ শামলু ইরানের একজন বিখ্যাত কবি। তিনি একটা কবিতায় লিখছেন কি, লিখছেন যে মানুষ সমালোচনা করতে পছন্দ করে বা মানুষ আলোচনা করতে পছন্দ করে। হ্যাঁ, তুমি তুমি লম্বা হও অথবা খাটো হও, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তুমি মোটা হও অথবা চিকন হও, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে বা তোমাকে নিয়ে কথা বলবে। তুমি কালো হও, ফর্সা হও, তুমি জোরে কথা বলো কিংবা আস্তে, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তুমি ধনী হও কিংবা গরিব হও, তুমি মানুষের কথা থেকে মুক্ত হইতে পারবা না, দূরে থাকতে পারবা না, ফারেক হওয়ার কোনো সুযোগ নাই, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তবে তবে মানুষ যদি পারতো, যদি মানুষের জন্য সম্ভব হইতো, তাহলে মানুষ আল্লাহর পেছনেও আল্লাহকে নিয়ে কথা বলতো। কিন্তু যেহেতু আল্লাহর পেছনে কথা বলা সম্ভব না, আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন এবং জানছেন, এই জন্য মানুষ আল্লাহর পেছনে আল্লাহকে নিয়ে সমালোচনা করতে পারে না। তবে তুমি যদি কোনো কথা চাও যে মানুষ না জানুক, বা তুমি যদি চাও যে কোনো কথা মানুষ সেটা নিয়ে সমালোচনা না করুক বা আলোচনা না করুক, তাহলে তুমি সেটা নিয়ে একটা বই লেখো।
তাহলে মানুষ কোনোদিন ওই কথা জানতে পারবে না, কারণ মানুষ বই পড়ে না। এটা হচ্ছে আহমদ শামলুর কবিতা। বুঝতে পেরেছো? তাহলে এই যে আহমদ শামলু, হ্যাঁ, মানুষ আমার চলে আচ্ছা বলতেছে হিসাম আল ইশরাক হাজার হাজার বার লিখছে যে ভাই আমরা তো বিজ্ঞান বিভাগের ছিলাম। ভাইয়া তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছিলে তাদেরকে বলছি, হিসাম আল ইশরাক, মুসাদ্দাক মাহদি, তাদেরকে বলছি তোমাদের কি বাংলাদেশ বিশ্ব পরিচয় বই ছিল না ইয়েতে? 9, 10, 5, 6, 7, 8, 9, 10 এগুলাতে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই তোমাদের পড়া লাগেনি? মানে বিজ্ঞানের জন্য কি থাকে না এগুলো? আমি আসলে সঠিক জানি না, থাকে কি? আচ্ছা, যদি থাকে তাইলে বইলো যে থাকে, আর যদি না থাকে তাহলে বইলো মানে বইলো যে থাকে না। ঠিক আছে, এখন এই শুধু শুধু মানে ধানাই পানাই করে লাভ কি? অন্তু বলেছে বিইউপিতে পরীক্ষা দিব না, ক্লাসটি কি করব স্যার? এখন আহ, কি বলবো, বিইউপিতে যদি পরীক্ষা না দাও এই প্রশ্নই তো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, এখন করবা না করবা তোমার ব্যাপার। যাই হোক, হাউ মেনি পার্টস এন্ড আর্টিকেলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? আচ্ছা, বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, হাউ মেনি পার্টস এন্ড আর্টিকেলস আর দেয়ার, হ্যাঁ সেইখানে কতগুলা ভাগ আছে। পার্টস হচ্ছে কি ভাগ, আর আর্টিকেলস হচ্ছে অনুচ্ছেদ। তাইলে বলছে যে বাংলাদেশের যে সংবিধান সেখানে কয়টা পার্ট আছে আর কয়টা অনুচ্ছেদ আছে। হুম, ঠিক আছে, কয়টা ভাগ আছে আর কয়টা অনুচ্ছেদ আছে। হাউ মেনি পার্টস এন্ড আর্টিকেলস আর দেয়ার ইন কনস্টিটিউশন, ইন দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, আমরা জানি বাংলাদেশের সংবিধানে ভাগ আছে কয়টা? 11টা। কয়টা? 11টা। আর অনুচ্ছেদ আছে 153টা। ঠিক আছে, তাহলে এইটা আসছে সংবিধান থেকে প্রশ্ন, এটা এসেছে সংবিধান থেকে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এসেছে কোত্থেকে? সংবিধান থেকে। ঠিক আছে, এই প্রশ্ন এসেছে সংবিধান থেকে। আচ্ছা, এরপর, আচ্ছা এরপর আমরা দেখি রয়টার্স ইজ এ নিউজ এজেন্সি বেসড অ্যাট অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশড। আচ্ছা, তাহলে রয়টার্স হচ্ছে একটা সংবাদ মাধ্যম, এটা এখানে বলেই দিছে কোন জায়গায় আর কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে জানতে চাইছে। রয়টার্স সংবাদ সংস্থা এটা বলে দিয়েছে, আর কত সালে এবং কোথায় এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা জানতে চেয়েছে। এই তাহলে বলো, রয়টার্স, ঠিক আছে, রয়টার্স কোন জায়গার সংবাদ সংস্থা? রয়টার্স নিয়ে এখন তোমরা যদি কও ভাই এটা তো আমরা জানি না বা পড়ি নাই, ঠিক আছে, তাইলে আসলে দুঃখজনক হবে। হ্যাঁ, রয়টার্স এটা যদি তোমরা না জানো, পৃথিবীর অন্যতম লার্জেস্ট আর কি, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট, হ্যাঁ, এবং বলা যায় লার্জেস্টই আর কি সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। এবং সবচেয়ে পুরাতন, এপির পরে সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। তাইলে এই রয়টার্সটা দীর্ঘদিন ভারতে বাংলাদেশে মানে রমরমা ছিল আর কি এর ইয়ে। ঠিক আছে, তাহলে এখন এটা যদি না জানো, হুম, তবে একটা মজার ব্যাপার আছে, এই এই রয়টার্স এর প্রতিষ্ঠাতা কিন্তু একজন জার্মান নাগরিক। ঠিক আছে, এবং তার নাম অনুযায়ী পল রয়টার আর কি, তার নাম অনুযায়ী রয়টার্স এর নামকরণ করা হয়েছে। এবং রয়টার হচ্ছে মূলত কোন জায়গায়? রয়টার হচ্ছে মূলত লন্ডন ভিত্তিক একটা সংবাদ সংস্থা, 1851 সালে প্রতিষ্ঠিত হয়, লন্ডন ভিত্তিক একটা সংবাদ সংস্থা। আচ্ছা, ভেরি গুড, এই তো অনেকেই পেরেছে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সংবাদ মাধ্যম থেকে আসা প্রশ্ন, এটা হচ্ছে একটা সংবাদ মাধ্যম থেকে আসা প্রশ্ন আর কি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়, দেখি যে হু হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য মোস্ট গোলস স্কোরড ইন দ্য হিস্ট্রি অফ ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস। আচ্ছা, এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল কে করেছে? হ্যাঁ, সবচেয়ে বেশি গোল কার? ক্রিস্টিয়ানো রোনালদো, পেলে, মেসি, ম্যারাডোনা, মিরোস্লাভ ক্লোসা, কে করেছে সবচেয়ে বেশি গোল? এখন যারা আহ কি বলবো, আহ মানে যারা হচ্ছে মেসির সাপোর্টার তারা এখন কি করবা ভাই? হ্যাঁ, এখন পর্যন্ত কে ওয়ার্ল্ড কাপে লিডিং গোল স্কোরার এবং কয়টা বলো দেখি? এখন পর্যন্ত লিডিং গোল স্কোরার, হ্যাঁ, কে এবং কয়টা? হুম, দেখি। না রে ভাই, মেসি না, মেসি না, ঠিক আছে, মেসি না। এইটা হচ্ছে কে? এটা হচ্ছে মিরোস্লাভ ক্লোসা। মিরোস্লাভ ক্লোসা জার্মানির, ঠিক আছে, তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসা, এবং তিনি হচ্ছেন মোট 16টা গোল করেছেন, 16টা।
ঠিক আছে, 16টা গোল করেছেন। হুম, ঠিক আছে, ঠিক আছে। তাইলে এটা প্রশ্ন এসছে খেলাধুলা থেকে, প্রশ্ন থেকে এসছে খেলাধুলা থেকে আসা প্রশ্ন। প্রত্যেক বছর একটা প্রশ্ন খেলাধুলা থেকে অবশ্যই আসে। পরেরটাতে চলে যায়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলা। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে FINDS, ফাইন্স। পৃথিবীর একদম উত্তরের দিকে, ইউরোপের একদম উত্তরের দিকের দেশগুলোকে আমরা বলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। ইউরোপের একদম উপরের দিক বা উত্তর দিকের দেশগুলোরে আমরা কি বলি? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলি। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এইগুলারে আবার নর্ডিক অঞ্চলের দেশও বলে, তাই না? নর্ডিক অঞ্চলের দেশও বলে। তাইলে এর মধ্যে কোনটা নাই? ডেনমার্ক আছে, সুইডেন আছে, নরওয়ে আছে, ফিনল্যান্ড আছে, তাইলে নাই পোল্যান্ড। কাজে পোল্যান্ড হচ্ছে এখানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। পোল্যান্ড এখানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। আচ্ছা, এরপর বিউপির জিকের জন্য আর কোনো প্রশ্ন ব্যাংক তো পড়ার দরকার নাই, প্রশ্ন ব্যাংক তো এখানেই পড়াই দিচ্ছি ভাই। এগুলো তো বিউপি জিকের পুরাতন প্রশ্ন। দেখো, কনসিডারিং দ্য ল্যান্ড এরিয়া, হোয়াট ইজ দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট উপজেলা অফ বাংলাদেশ? আচ্ছা বলিনি, আমাদের যে ডাইজেস্ট সাধারণ জ্ঞানের, সেই ডাইজেস্ট হয়তো কালকেই প্রেসে যাবে, এবং ডাইজেস্ট গুলো সবই 2-1 দিনের মধ্যেই প্রেসে যাবে। প্রেস থেকে পাওয়ার পরপরই তোমাদের কাছে কুরিয়ার করা শুরু হয়ে যাবে। আমাদের টি শার্টের স্যাম্পল এসেছিল কালকে, আমাদের কলম ইতোমধ্যে বানানো হয়ে গেছে, ওএমআর আর হচ্ছে তোমার প্লানার, এগুলাও প্রেসে যাচ্ছে ক্রমান্বয়ে। কাজেই খুব দ্রুতই এগুলা আমরা পাবো। আমরা পাওয়ার পর যত দ্রুত সম্ভব তোমাদের কাছে এগুলা কুরিয়ার করা হবে। ঠিক আছে, কাজেই তোমরা খুব দ্রুত এগুলা পেয়ে যাবা। আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে এইবার সাধারণ জ্ঞান ডাইজেস্টে আমি ব্যক্তিগতভাবে একেবারে তোমার ওই যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিউপির জন্যও সাধারণ জ্ঞান কোনগুলা পড়তে হয়, বা মানে কোনগুলা পড়তে হয় বলতে মানে ঠিক কোন ধরনের প্রশ্ন আসতে পারে এরকম স্যাম্পল কোশ্চেন্স দিয়ে দিয়েছি। 200-র উপরে, প্রায় 250-র মতো, হ্যাঁ, স্যাম্পল কোশ্চেন্স সেখানে দেয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে বলেছে কনসিডারিং দ্য ল্যান্ড এরিয়া, হোয়াট ইজ দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট উপজেলা? সবচেয়ে বড় এবং ছোট উপজেলা কোনটা? সবচেয়ে বড় এবং ছোট উপজেলা কোনটা সেটা জিজ্ঞেস করেছে এরিয়া বা এরিয়ার বিচারে। ঠিক আছে, সবচেয়ে বড় এবং ছোট উপজেলা কোনটা সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, ম্যাপ বুক কি কিনতে হবে? আচ্ছা হ্যাঁ, ম্যাপ তো একটা কিনতে হবে। যাই হোক, তাহলে সবচেয়ে বড় এবং ছোট উপজেলা। আচ্ছা, ঠিক আছে। দেখো, এইখানে যে প্রশ্ন আছে, হ্যাঁ, সবচেয়ে বড় ছোট উপজেলা যেটা এখানে যেটা আছে সেটা হচ্ছে শ্যামনগর। সাতক্ষীরার এই যে শ্যামনগর হচ্ছে আয়তনে সবচেয়ে বড়, এবং পলাশ হচ্ছে সবচেয়ে ছোট, নরসিংদীর পলাশ। ঠিক আছে, এই হইলো উত্তর। ওকে, এরপর আমরা দেখি। আচ্ছা, তাহলে এটা কি বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল? বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন এসেছে। প্রশাসনিক অঞ্চল থেকে প্রশ্ন এসেছে, এটা হচ্ছে এটা টপিক। এরপর আমরা দেখি দ্য রুইন্স অফ দ্য বুদ্ধিস্ট বিবারা এট পাহাড়পুর। আচ্ছা, এটা বিহার হবে, বুদ্ধিস্ট বিহার। বিহারা এট পাহাড়পুর এন্ড দ্য সুন্দরবনস ওয়ার ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ইয়ার অফ। আচ্ছা, কত সালে পাহাড়পুর আর হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে? কারা ঘোষণা করে? ইউনেস্কো ঘোষণা করে। কবে ঘোষণা করেছিল ইউনেস্কো এই দুইটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কত কত সালে এই দুইটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে? এইটা দেখি কে কে বলতে পারো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, শোনো, ইউনেস্কো ঘোষণা করে প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কোর একটা কাহিনী আছে, ঠিক আছে? ইউনেস্কোর একটা কাহিনী আছে। এর মধ্যে তোমাদের একটা ছোট কথা বলে দিই, একটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো, এই যে আহ 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 মানে ইউনেস্কো তোমার এই যে ঘোষণাগুলো যে দেয়, হ্যাঁ, ইউনেস্কো এই যে ঘোষণাগুলো দেয়, এইটা এইটা তোমার হচ্ছে আহ, আহ, মানে ইউনেস্কো দেওয়ার কারণটা মূলত তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কো। তাইলে সায়েন্স মানে এডুকেশন, সায়েন্স আর কালচার, এই তিনটা জিনিসই হচ্ছে ইউনেস্কো দেখে। কাজেই এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা মূলত আসলে একটা কালচারাল ব্যাপার স্যাপারের সাথে জড়িত, এই জন্য এরা দেয়। এখন দেখো, তোমরা যে কোনো একটা বের করবা, দ্য রুইন্স অফ দ্য বুদ্ধিস্ট বিহার এট পাহাড়পুর। পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার আছে, যে ধ্বংসস্তূপ আছে, সেইটা বাংলাদেশে দেখো মানে আহ একেবারে প্রথম যে দুইটা পেয়েছিল খেতাব, সেই দুইটার মধ্যে একটা হচ্ছে বাগেরহাটে ওই যে ষাট গম্বুজ মসজিদ, আর এই পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটা পেয়েছিল 1985 সালে।
তাইলে এখানে 1985 সালে আছে তে, কাজে এটা 1985, আর 1997 সালে হচ্ছে কি সুন্দরবন। সুন্দরবন হচ্ছে 1997 সালে, ঠিক আছে, ন্যাচারাল সাইটের মধ্যে। তাহলে যে কোনো একটা তারিখ যদি তুমি ভালো মতো পারো, তাহলেই কিন্তু অন্যটা পারা যায় এখানে আর কি, ঠিক আছে। জোড়া প্রশ্ন থাকলে এটা একটা সুবিধা। এরপরে আমরা দেখি হাউ মেনি ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাওয়ার্ডেড বীর উত্তম এন্ড বীর প্রতীক। কে কয়জন বীর উত্তম এবং বীর প্রতীক খেতাব পাইছে? আমরা বীর উত্তম এবং বীর প্রতীক খেতাব মনে রাখার জন্য বীর উত্তম এবং বীর প্রতীক খেতাব মনে রাখার জন্য একটা ফোন নাম্বার পড়েছিলাম না? তোমাদের কারো মনে আছে? এই যারা এখানে আছো তাদের কি মনে আছে যে আমরা আমরা যে একটা আমরা যে একটা ইয়ে করেছিলাম যে আহ, মানে এই মনে রাখার জন্য যে একটা ফোন নাম্বার আমরা পড়েছিলাম যে 01, হ্যাঁ, 7 জন হচ্ছে কি বীরশ্রেষ্ঠ। তারপরে কিভাবে পড়েছিলাম বলো তো? 01769175426, তাই না? এভাবে পড়েছিলাম। 7 জন হচ্ছে কি বীরশ্রেষ্ঠ, 69 জন কি বীর, 69 জন কি বীর উত্তম, 175 জন হচ্ছে বীর বিক্রম, আর 426 জন হচ্ছে বীর প্রতীক। এখন এই 426 থেকে 2 জন কমে গেছে, এটার থেকে 1 জন কমেছে, আর এটার থেকে 1 জন কমেছে, তাই না? তাহলে মোট 4 জনের খেতাব বাতিল হয়েছে, ঠিক আছে। যাই হোক, সেটা তো ডিফারেন্ট কথা, সেটা তো ডিফারেন্ট কথা। এইখানে জিজ্ঞেস করেছে যে বীর উত্তম আর বীর প্রতীক, ঠিক আছে। তাইলে বীর উত্তম আর বীর প্রতীকের কথা জিজ্ঞেস করেছে। তাইলে আমরা একটু দেখি যে বীর উত্তম কয়জন, বীর উত্তম কয়জন দেখি। যে এই যে 69 জন, আর হচ্ছে বীর প্রতীক দেখি 426 জন। তাহলে দেখো এখানে দেখো, দেখে মিলতেছে? মিলতেছে না। তাহলে 68 আর 426 কেন? কারণ হচ্ছে, কারণ হচ্ছে এখানে 68 আর 426-এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে এই যে 69 জন, যে এই 69 জন আসলে কি মুক্তিযুদ্ধের মাধ্যমে খেতাবপ্রাপ্ত নয়, ঠিক আছে। 69 জন মুক্তিযুদ্ধের মাধ্যমে খেতাবপ্রাপ্ত নয়, ঠিক আছে। একজন পরে খেতাব পেয়েছেন 1975 সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য এখানে জিজ্ঞেস করেছে হাউ মেনি ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাওয়ার্ডেড, হ্যাঁ, এই ফর দেয়ার ভ্যালিয়ান্ট রোলস ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, ঠিক আছে। তাদের বীরত্বের জন্য কোন জায়গায়? লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের জন্য খেতাব পেয়েছেন। কিন্তু এর মধ্যে 69তম মানে বীরোত্তম যিনি, তিনি তিনি মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য না, বরঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট তিনি রক্ষা করতে গিয়েছিলেন, এবং 1975 সালের 15ই আগস্ট তাকে রক্ষা করতে গিয়ে তিনি তার নিজের জীবন দেন আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আর এই যে 4 জন যে কমেছিল, এরা হচ্ছে বঙ্গবন্ধুর সরাসরি খুনি, মানে শেখ মুজিবের সরাসরি খুনি এই 4 জন। এই জন্য এই 4 জনের খেতাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, যে এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি খুনি, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে তোমরা যেটা করবা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা এই 68 এবং 426, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ কারণ মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বা মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাবপ্রাপ্তের সংখ্যা এইটাই। ওকে, আচ্ছা, এরপর দেখি, এরপর দেখি হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট। লাল গ্রহ বলা হয় কোনটাকে? লাল গ্রহ বলা হয় কোনটাকে? হ্যাঁ, এইটা লাল গ্রহ কোনটাকে বলা হয়? হুইচ ইজ দ্য রেড প্ল্যানেট। আচ্ছা, রেড প্ল্যানেট বা লাল গ্রহ কোনটা? ঠিক আছে, রেড প্ল্যানেট বা লাল গ্রহ কোনটা? কোনটা লাল গ্রহ? তাহলে দেখো, রোমানরা, রোমানদের যুদ্ধ দেবতা যারা ছিল, রোমানদের যুদ্ধ দেবতা, এটা মহাকাশ থেকে আসা প্রশ্ন। তাহলে মূলত এটা আসা হচ্ছে মহাকাশ থেকে আসা প্রশ্ন, মহাকাশ বা মহাশূন্য থেকে আসা প্রশ্ন আর কি, ঠিক আছে। তাহলে এই যে হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলে আমরা কোন গ্রহকে চিনি? এখানে মার্কারি আছে, ভেনাস আছে, আর্থ আছে, মার্স আছে, ঠিক আছে। মূলত আমরা মূলত কোনটাকে কোনটাকে মানে কোনটাকে আমরা ইয়ে করব, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট। আচ্ছা, তাইলে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার। আমরা জানি যে মার্স, এটা হচ্ছে রোমান যুদ্ধ দেবতার নামে নামকরণ করা হয়েছে। এই মার্সকে বলা হয় লাল গ্রহ বা
রেড প্ল্যানেট। মার্সকে বলা হয় লাল গ্রহ বা রেড প্ল্যানেট। মার্সকে কি বলা হয়? লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখি হু হ্যাজ ওন বোথ অস্কার এন্ড নোবেল প্রাইজ। কে অস্কারও পেয়েছেন আর নোবেল প্রাইজও পেয়েছেন। আচ্ছা, মজার বিষয়, অস্কার জিনিসটা কি? অস্কার জিনিসটা হইতেছে ভাই যেটা দেয়া হয় কিসের জন্য? সিনেমা। সিনেমাতে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অস্কার। আর নোবেল প্রাইজ হচ্ছে আমরা জানি 6টা ক্যাটাগরিতে দেয়া হয়। নোবেল প্রাইজ দেয়া হয় 6টা ক্যাটাগরিতে। ঠিক আছে, এবং তার মধ্যে সাহিত্য আছে, হ্যাঁ, তার মধ্যে শান্তি আছে, তার মধ্যে ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, এবং ওই বায়োলজি বা চিকিৎসা, যেটা আর কি চিকিৎসাতে আছে। তাইলে এখন কে ভাই সেই নরপিশাচ যে অস্কার আর নোবেল দুইটাই পাইছে? মানে কি পরিমাণ অমানুষ হইলে চিন্তা করো, মানুষ এই দুটোই পেয়ে যায়, মানে অস্কারও পায় নোবেলও পায়, মানে কাজটা সে কি করছে? এখন তোমরা বলো দেখি, একজন আছে ঠিক আছে এরকম যে আহ অস্কারও পাইছে, নোবেলও পাইছে, ঠিক আছে? হুম, কে পাইছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখছি এখানে কিছু বাদ দিয়ে দিই। স্টিফেন স্পিলবার্গ অস্কার পাইছেন কিন্তু নোবেলের ধারে কাছে যান নাই। বারাক ওবামা না, মাইকেল জ্যাকসন না, নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু অস্কার পাওয়ার তার কোনো সুযোগ নাই। জর্জ বার্নার্ড শ হচ্ছেন একজন বিখ্যাত নাট্যকার। তিনি যেমন অস্কার পেয়েছেন তার লেখা, হ্যাঁ, তার লেখা কাহিনী চিত্রের কারণে, তেমনি ভাবে তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন তার লেখা উপন্যাস এবং নাটকের কারণে। ঠিক আছে, তাইলে জর্জ বার্নার্ড শ একজন বিখ্যাত নাট্যকার এবং ঔপন্যাসিক, যিনি একই সাথে অস্কারও পেয়েছেন, নোবেল পুরস্কারও পেয়েছেন। মানে এই দুইটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দুইটাই তিনি নিজের ঝুলিতে পুরেছেন। আচ্ছা, তাইলে এটা সিনেমা, যেহেতু এটা হচ্ছে ওই শিল্প, হ্যাঁ, বা ওই যে আমরা বললাম সংস্কৃতি, ঠিক আছে, এখান থেকে আসা প্রশ্ন, শিল্প সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। এরপর আমরা দেখি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বেজা, বিজেডে। তাইলে বেজার ফুল ফর্ম জানতে চেয়েছে, কাজে এইটা হচ্ছে কি ওই যে অ্যাক্রোনিমস আর কি, ঠিক আছে, অ্যাক্রোনিম থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, বেজার ফুল ফর্ম, বেজার ফুল ফর্ম বাংলাদেশ এক্সপোর্ট জোনাল এরিয়া, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, বাংলাদেশ ইকোনমিক জোনাল অ্যাক্টিভিটি, বাংলাদেশ এক্সপোর্ট জোনস অথরিটি, বেজা। হ্যাঁ, বেজা এইটার পূর্ণরূপ কি? দেখি বেজার পূর্ণরূপ কি। হ্যাঁ, প্রশ্ন এসেছে বেজার পূর্ণরূপ কি। আচ্ছা, আমি বলে দিই অ্যাক্রোনিম থেকে আসা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, এইটা হচ্ছে বেজার পূর্ণরূপ, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। ঠিক আছে, বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চল সে পরিচালনাকারী অথরিটি। এরপর আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ বাই ইউনেস্কো। ইউনেস্কো কোনটাকে বাংলাদেশের এই কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে বা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? হ্যাঁ, তাইলে কোনটা নিচের এগুলার মধ্যে? মঙ্গল শোভাযাত্রা, ইলিশ, জামদানি শাড়ি, বাউল মিউজিক, আর রিক্সা পেইন্টিং। আচ্ছা, আমি আবারও বলে নিই, এটা সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, হ্যাঁ, মানে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, এবং এইটা আবার রিসেন্টও প্রশ্ন একই সাথে, মানে সাম্প্রতিক থেকেও আসা, কারণ ঠিক ওই সময় এই বিষয়ে কথা হচ্ছিল। ঠিক আছে, তাইলে ইউনেস্কো কোনটাকে বাংলাদেশের কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে? হ্যাঁ, বাংলাদেশের কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে। আচ্ছা, কালচারাল হেরিটেজ বাংলাদেশ কোনটাকে ঘোষণা করেছে, বা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটাকে ঘোষণা করেছে? আচ্ছা, আসলে আমি মানে কি বলবো, খুবই খুবই দুঃখিত, আমার গলায় সকাল থেকে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, একেবারে কথাই বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, বাংলাদেশ কোনটাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? ঠিক আছে।
আহ আচ্ছা, ঠিক আছে, দেখি দেখি সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে মারামারি চলতেই আছে আর কি, হ্যাঁ, লোকজনের মধ্যে। দেখি শেষ পর্যন্ত কে জয়যুক্ত হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো এইখানে কয়েকটা আছে হচ্ছে ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটা আর কি, ঠিক আছে, অধরা সংস্কৃতি যেটা, একটা আছে হচ্ছে অধরা সংস্কৃতি, ঠিক আছে, যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল অ্যাসেট আর কি। আরেকটা আছে হচ্ছে কি, আরেকটা আছে হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশের কালচারাল হেরিটেজ আর কি। তো বাংলাদেশের এই কালচারাল হেরিটেজ, হ্যাঁ, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, এইটা ইউনেস্কো ঘোষণা করেছে কোনটাকে? মঙ্গল শোভাযাত্রা, ইলিশ মাছ, জামদানি শাড়ি, বাউল মিউজিক বা বাউল সঙ্গীত, এবং রিক্সা পেইন্টিং। সৈকত কুমার বলেছে কমেন্ট পড়েন না কেন। হ্যাঁ, আলিফ আল রহমান বলেছে সবগুলাই তো স্যার। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে, ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে যে এই যে বাংলাদেশ, এই যে কালচারাল হেরিটেজ হিসাবে যেগুলারে ঘোষণা করেছে, হুম, কালচারাল হেরিটেজ হিসাবে যেটাকে ঘোষণা করেছে, তার মধ্যে, তার মধ্যে একটা ব্যাপার আছে, তার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা, ফোন আসছে। আচ্ছা, তার মধ্যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, আমি বলি, সেটা হচ্ছে এই প্রশ্নটাতেই আসলে ঝামেলা আছে। এইখানে যেগুলা দেয়া আছে এই সবগুলোই মূলত কালচারাল হেরিটেজ বাংলাদেশের, এবং ইউনেস্কো ঘোষিত ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, যেটা ইনটেনজিবল কালচারাল কালচারাল হেরিটেজ বা মানে যেটা স্পর্শক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য যেটা, তার মধ্যে একদম শেষে এই রিক্সা পেইন্টিং যেটা, এই রিক্সা পেইন্টিং খ্যাতি পেয়েছে। যেহেতু ওই বছর সাংস্কৃতিক মানে একদম সাম্প্রতিক ব্যাপার থেকে এই প্রশ্ন এসেছে, এই কারণে যারা এটা রিক্সা পেইন্টিং হিসেবে দাগাইছে তাদের উত্তরটা, মানে রিক্সা পেইন্টিং কে যারা দাগাইছে, হ্যাঁ, তাদেরটা সঠিক বলে ঘোষণা করা হয়েছে, এবং এই যে কাসানে, বতসোয়ানার কাসানে শহরে মানে এই বিষয়টা ঘটেছে আর কি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, পরের প্রশ্নে চলে যায়। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, আমি একটু ক্লাসে আছি আর কি, পরে কথা বলছি। ওকে, তারপরে হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? ইউরোপের সবচেয়ে লম্বা, লংগেস্ট রিভার, ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী কোনটা? রাইন, ভলগা, টেমস, ধনুবে, হ্যাঁ, এটা দানিউব আর কি, এবং আরেকটা হচ্ছে নীল। নীল বা নাইল বা নীল নদ, এটা তো আফ্রিকাতে। নাইল বা নীল নদ হচ্ছে আফ্রিকা। এখন রাইন, ভলগা, টেমস, ভলগা কিন্তু রাশিয়ান নদী, হ্যাঁ, দানিউবকে আন্তর্জাতিক নদী বলা হয়, ঠিক আছে, দানিউবকে বলা হয় আন্তর্জাতিক নদী। তাহলে ইউরোপের, ইউরোপের লংগেস্ট রিভার কোনটা? ইউরোপের লংগেস্ট রিভার কোনটা? আচ্ছা, ইউরোপের লংগেস্ট রিভার কোনটা? আমরা জানি যে ভলগা নদী যেটা, রাশিয়ার ভলগা, এটা হচ্ছে ইউরোপের লংগেস্ট রিভার। রাশিয়ার ভলগা, এটা হচ্ছে ইউরোপের লংগেস্ট রিভার। তোমরা ভূপেন হাজারিকা নামে, আচ্ছা, এটা হচ্ছে নদ নদী থেকে আসা, আন্তর্জাতিক নদ নদী থেকে আসা প্রশ্ন। তোমরা যদি ভূপেন হাজারিকার গান শোনো, ভূপেন হাজারিকা, এই ভূপেন হাজারিকার গানে এই ভলগা, তারপরে মিসিসিপি, এইসব নদীর নাম এসেছে। বিশেষ করে আমি এক যাযাবর যে গানটা আছে তার, আমি এক যাযাবর, সেই আমি এক যাযাবর গানে এটার উল্লেখ আছে আর কি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, হু ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট? কে অর্থমন্ত্রী ছিলেন মুজিবনগর গভর্নমেন্টের? এটাও হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন। মুজিবনগর গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার কে ছিলেন? কামাল হোসাইন না, এইচ এম কামরুজ্জামান, মনসুর আলী, আব্দুল মান্নান, তাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, কে অর্থমন্ত্রী ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাইলে অর্থমন্ত্রী কে ছিলেন? মনসুর আলী ছিলেন, হ্যাঁ।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী। আর অনেকেই যে তাজউদ্দিন আহমেদ যে বলে, বা তাজউদ্দিন আহমেদ ছিলেন অর্থ বিষয়ক, মানে মানে অর্থ বিভাগ যেটা থাকে, সে অর্থ বিভাগের প্রধান আর কি, ঠিক আছে। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, অর্থ বিভাগের প্রধান, এবং একই সাথে মনসুর আলী ছিলেন হচ্ছে মূলত অর্থমন্ত্রী, ঠিক আছে। মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। আচ্ছা, এরপর দেখি, হুইচ কান্ট্রি ইজ নট আ মেম্বার অফ দ্য G7 বা গ্রুপ অফ 7? এইটাও সংস্থা থেকে আসা প্রশ্ন। কোন দেশ গ্রুপ অফ 7 বা G7 এর সদস্য নয়? G7 এর সদস্যগুলো মনে রাখার কৌশল আমরা পড়েছিলাম। কিভাবে পড়েছিলাম? পড়েছিলাম জুজুফ্রা জাজাইকা, তাই না? জুজুফ্রা জাজাইকা, জু জু ফ্রা জাজাইকা, ঠিক আছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা। তাইলে আমরা দেখি, এই যে ইতালি, কানাডা, জার্মানি, জাপান, কানাডা, মানে কানাডা, জাপান, তাহলে চায়না আছে এখানে। চায়না এর মধ্যে নাই। তাহলে এই যে সংস্থা G7 বা গ্রুপ অফ 7, হ্যাঁ, এইটার সদস্য চায়না না। তাহলে চায়না বাদে অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রুপ অফ 7 এর সদস্য। সংস্থা থেকে আসা প্রশ্ন, ঠিক আছে, সংস্থা থেকে আসা প্রশ্ন গ্রুপ অফ 7 এর, ঠিক আছে। এরপর দেখি, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিস? হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিস? বা এই যে ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইন্টারন্যাশনাল ডে অফ পিস হচ্ছে কি আন্তর্জাতিক যে শান্তি দিবস যেটা, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে অফ পিস, এটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ পিস। এটা কবে? আচ্ছা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ পিস এটা কবে? এখন এই 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 বিশ্ব শান্তি দিবস, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিস? অপশনে আছে 10th ডিসেম্বর, আছে 6th ডিসেম্বর, আছে 21st ডিসেম্বর, 5th অক্টোবর, আর হচ্ছে 9th সেপ্টেম্বর। এখন এই ডে অফ পিস, এই ডে অফ পিস বা শান্তি দিবস, এইটা নিয়ে, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস, ঠিক আছে। নর্মালি নর্মালি 10 ডিসেম্বরকে, ঠিক আছে, ডিসেম্বরের 10 তারিখকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়, বা ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা, না না না, 10 ডিসেম্বর কেন, সরি, 21 সেপ্টেম্বরকে, ঠিক আছে, বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয় 21 সেপ্টেম্বরকে, ঠিক আছে। এরপর আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক দিবস থেকে, ঠিক আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক দিবস থেকে আসা প্রশ্ন। এরপর দেখি, when did বাংলাদেশ জয়েন দা ইউএন অ্যান্ড ওআইসি? বাংলাদেশ কবে জাতিসংঘ এবং ওআইসি তে জয়েন করে? বাংলাদেশ কবে জাতিসংঘে জয়েন করে, কবে ওআইসি তে জয়েন করে? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ওআইসি তে জয়েন করে প্রথম, এবং তারপর বাংলাদেশ ইউএন এ জয়েন করে, তাই না? এরকমই তো ব্যাপার। তাহলে বাংলাদেশ কবে ইউএন এবং ওআইসি তে জয়েন করে, এটা হচ্ছে প্রশ্ন। অপশন এ তে আছে হচ্ছে 1974 এন্ড 1974, মানে 1974 সালে দুইটাই, 1972 এন্ড 73, 1973 এন্ড 74, হ্যাঁ, এরপরে 1972 এবং 1974, 1974 এবং 1975। আচ্ছা, আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ওআইসি তে, মানে শেখ মুজিবুর রহমান একদম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ওআইসির সাথে যোগাযোগ করেছিলেন, ঠিক আছে, এবং তিনি ওআইসির সদস্য হতে দুঃখিত। আমি দুঃখিত। আচ্ছা, আহ, তো জাতিসংঘ এবং মানে ইউএন এবং ওআইসি, জাতিসংঘ এবং ওআইসি সদস্যপদ বাংলাদেশ কবে এখানে জয়েন করে এটা জানতে চেয়েছে। তো জাতিসংঘ এবং ওআইসি দুটোরই বাংলাদেশ সদস্যপদ পেতে বাংলাদেশের দেরি হয়, এবং 1974 সালে বাংলাদেশ দুটোরই সদস্যপদ পায়। এর মধ্যে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ ওই 1974 সালে, জাতিসংঘের যে অধিবেশন বসে, সাধারণ পরিষদের অধিবেশন, সেইখানে, এবং 136তম দেশ হিসাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপর আমরা দেখি রূপপুর
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইজ লোকেটেড ইন রূপপুর কোথায়? রূপপুর কোথায়? ঈশ্বরদী, পাবনা সদর উপজেলা, পাকশি, ভেড়ামারা, সাঁথিয়া। সাঁথিয়া হচ্ছে পাবনায়, হ্যাঁ, ভেড়ামারা হচ্ছে কুষ্টিয়াতে। ভেড়ামারাতে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আমরা জানি, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, পাকশিতে অবশ্যই, রূপপুর না। হ্যাঁ, পাবনা সদর উপজেলা, ঈশ্বরদী। কোনটার মধ্যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত? রূপপুর পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? আচ্ছা, এইটা, এই পাবনার কে আছো? পাবনার এখানে আমাদের পেইড ব্যাচের মধ্যে পাবনার কেউ আছো? দেখি হাত তোলো তো, পাবনার কে আছো? এই এটা কে? স্বপ্নিল দেব। স্বপ্নিল দেব পাবনার। দেখি ওকে একটু আনমিউট করো তো, স্বপ্নিল দেবকে। না ভাই, এটা ভুল হয়েছে। এটা আগে হাত খুলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নিল পাবনার তুমি না। পাবনার না? না না তুমি তো ভাই প্রতারণা করলা। হ্যাঁ, না, এটা আগে আগে প্রতারক। আসছে না, এখন না, ক্লাস শুরু হওয়ার সময়। আচ্ছা আচ্ছা, তো ক্লাস শুরু হওয়ার সময় হাত তুললে হবে? দেখি কে আছো, কে আছো পাবনার, কে আছো হাত তোলো। আর যদি পাবনার কেউ না থাকো হাত নামে হলো। পাবনা থেকে কেউ নাই আজকের ক্লাসে? কে এটা? এই এদের কাউকে আনমিউট করো তো। রাকিব হোসাইন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এটা কোথায়? এটা ঈশ্বরদী উপজেলা। তোমার বাড়ি কোথায়? আমার বাসা সিরাজগঞ্জে। তোমার তোমার বাসা সিরাজগঞ্জে, তাহলে তুমি পাবনার ইয়েতে আব্দুল্লাহ কেন? এটা কি ভাই আমি সিরাজগঞ্জের মধ্যে অ্যাডওয়ার্ড পড়ছে? কলেজে পড়ি। আমি হ্যাঁ হ্যাঁ। স্টিল নাও পাবনা, মানে আমি এই মুহূর্তে পাবনাতে আছি। কেন, পাবনাতে হ্যাঁ, একই আমি কলেজে? পাবনার মধ্যে, পাবনার আ- সদরে। আমি অ্যাডওয়ার্ড কলেজে পড়ি। ও এডওয়ার্ড কলেজে, আচ্ছা আচ্ছা। এডওয়ার্ড হ্যাঁ হ্যাঁ কলেজে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কোন জেলায় এটা? ঈশ্বরদী উপজেলা। ঈশ্বরদী উপজেলা, ভেরি গুড। এখন অনেকেই এটাকে পাকশি দাগাবে, কেন দাগাবে জানো? কারণ যারা ট্রেনে যায়, যারা ট্রেন, এই মিউট করো মিউট করো, যারা ট্রেনে যায় তারা ওই যখন ব্রিজের উপরে ওঠে, হার্ডিঞ্জ ব্রিজ, তোমরা জানো যে এর আগে বাংলাদেশে, এর আগে যে রেল সেতুগুলা ছিল, এই রেল সেতুগুলোর মধ্যে একক রেল সেতু হিসেবে হার্ডিঞ্জ ব্রিজ এখনো সবচেয়ে দীর্ঘ রেল সেতু। এখন নতুন করে যে রেল সেতুগুলো বানানো হচ্ছে, তারপরে পদ্মা রেল ব্রিজ যেটা, এটা আলাদা করে হয়েছে, এই জন্য এখন এটা পদ্মা সেতু হচ্ছে দীর্ঘতম রেল সেতু। কিন্তু একক শুধু রেল সেতু হিসেবে হার্ডিঞ্জ ব্রিজ এখনো, অন্য কোনো ব্রিজ এখনো হার্ডিঞ্জ ব্রিজের মতো লম্বা বানানো হয় নাই। এবং সেই ব্রিটিশ আমলের একটা স্ট্রাকচার, বাট এখনো ওইভাবে চলতেছে। লর্ড হার্ডিঞ্জের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে, ঠিক আছে? তো ওই ব্রিজের উপর যখন ওঠা হয় তখন দেখা যায়, এই জন্য অনেকেই এখানে পাকশি বলছে, তোমাদের এখান থেকে অনেকে আছে যারা পাকশি বলছে। বাট এটা হচ্ছে মূলত ঈশ্বরদীর মধ্যে, ঠিক আছে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এরপর স্ট্রেইট অফ মালাক্কা। হ্যাঁ, মালাক্কা প্রণালী কোন দুইটাকে কানেক্ট করেছে? লক্ষ্য করো, লক্ষ্য করো যে এখানে মালাক্কা প্রণালী, মাল- মালাক্কা প্রণালী কানেক্ট করেছে কোন দুইটাকে? আন্দামান সি আর সাউথ চায়না সি। সাউথ চায়না সি এন্ড মেডিটেরিয়ান সি। আচ্ছা, মেডিটেরিয়ান বলে দিই তোমাদের, সাউথ চায়না মানে হচ্ছে দক্ষিণ চীন সাগর, আন্দামান সি মানে হচ্ছে আন্দামান সাগর, মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, সাউথ চায়না সি তো বলে দিলাম, ইন্ডিয়ান ওশান মানে হচ্ছে ইন্ডিয়ান মহাসাগর, রেড সি মানে হচ্ছে লোহিত সাগর, গালফ অফ ইরান হচ্ছে তোমার এই পারস্য উপসাগর আর কি। ঠিক আছে, গালফ অফ ইরান হচ্ছে পারস্য উপসাগর। এখন তোমাদের বলতে হবে, দেখো মালাক্কা প্রণালী যে জায়গায়, সেখানে হচ্ছে গালফ অফ ইরান তো আসা পসিবল না, ঠিক আছে? বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশন, এগুলা প্রাসঙ্গিক। সাউথ চায়না সি আর বে অফ বেঙ্গল, এটাও আসলে সে অর্থে প্রাসঙ্গিক। সাউথ চায়না সি আর মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর কোত্থেকে আসবে? যদি মানচিত্র সম্পর্কে কারো মোটামুটি জ্ঞান থাকে, এই প্রশ্নের উত্তর দেয়া তার জন্য বেশ সহজ হয়ে যায়। এখন এই যে স্ট্রেইট অফ মালাক্কা, তার আগে আমরা একটু জেনে নিই খুব সংক্ষেপে যে স্ট্রেইট কি বা প্রণালী কি। নর্মালি দেখো, যদি দুইটা স্থলভাগ, ধরো যে এটা হচ্ছে একটা জলভাগ, আর এইখানে একটা জল, এটা একটা জলভাগ, আর ধরো যে আহ আচ্ছা বলি, এটা হচ্ছে একটা স্থলভাগ,
আর এটা হচ্ছে একটা স্থলভাগ, এই দুইটা, আর এই দিকে একটা জলভাগ, এই দিকে একটা জলভাগ, এরকম যদি থাকে, তাহলে মাছ দিয়ে যদি একটা সরু জলরাশি এই দুইটা জলভাগকে যোগ করে এবং এই দুইটা স্থলভাগকে পৃথক করে, তাহলে সেইটাকে বলে হচ্ছে প্রণালী। ঠিক আছে, তাহলে সেটাকে বলবে প্রণালী। এখন এই যে মালাক্কা প্রণালী, হুম, এই মালাক্কা প্রণালী, এইটা এইটা কোন দুইটা, ঠিক আছে, এই মালাক্কা প্রণালী এটা কোন দুইটা, আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দিই, দেখো এই যে প্রণালীটা এটা মূলত, হ্যাঁ, এইটা মূলত দুইটা জলরাশিকে যুক্ত করবে, দুইটা স্থলভাগকে এটা পৃথক করবে। ঠিক আছে, দুইটা জলরাশিকে যুক্ত করবে, দুইটা, হ্যাঁ, দুইটা জলরাশিকে যুক্ত করবে। আচ্ছা, তাহলে এখন মূলত এটা ভারত মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের সংযোগ করে, ভারত মহাসাগরের সাথে মূলত এটা প্রশান্ত মহাসাগরের সংযোগ করে। এখন এই যে ভারত মহাসাগর, হ্যাঁ, ইন্ডিয়ান ওশন যেটা, হ্যাঁ, এইটার সাথে মূলত প্রশান্ত মহাসাগরের সংযোগ করে হচ্ছে মালাক্কা প্রণালী। কিন্তু তোমরা যদি মানচিত্রে প্রণালীগুলোকে আরো ভালো মতো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে দুইটা মহাসাগরকে যেমন যুক্ত করে, তেমনি ভাবে মহাসাগরের যে পার্টটা একেবারে ইয়ের কাছাকাছি থাকে, দেশের কাছাকাছি থাকে, বা ভূ মানে বর্ডার লাইনের কাছাকাছি থাকে কোনো দেশের, সেই অংশকেও তো এটা যুক্ত করে, তাই না? কাজে বর্ডার লাইনের কাছাকাছি মহাসাগরের যে অংশ, সেটাকে সাগর বলে। ঠিক আছে, সেটাকে বলে সাগর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রেট অফ মালাক্কা যেটা, এইটা মূলত দক্ষিণ চীন সাগরের সাথে ইন্ডিয়ান সি, ঠিক আছে, এটা আছে না, সাউথ চায়না সি, মেডিটেরিয়ান সি, আন্দামান সি, সাউথ চায়না সি, হ্যাঁ, সাউথ চায়না সি এন্ড বে অফ বেঙ্গল, দক্ষিণ চীন সাগরের সাথে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল এন্ড ইন্ডিয়ান ওশন, এই দুইটাকেও কিন্তু এই মালাক্কা কানেক্ট করছে। ঠিক আছে, বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশনকেও কিন্তু মালাক্কা কানেক্ট করছে। আচ্ছা, ঠিক আছে, বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশনকেও কিন্তু মালাক্কা কানেক্ট করছে। বা এই যে আন্দামান সি দিয়ে যদি অপশন থাকে সেটাও হতে পারে, আন্দামান সি এন্ড সাউথ চায়না সি, এইটাকেও কিন্তু কানেক্ট করছে মালাক্কা প্রণালী। তাহলে এইখানে বেশি সঠিক হচ্ছে আন্দামান সি এন্ড সাউথ চায়না সি। ঠিক আছে, স্ট্রেট অফ মালাক্কা আন্দামান সি এন্ড সাউথ চায়না সি কে কানেক্ট করছে। এরপরে দেখি হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি, আচ্ছা এটা প্রণালী থেকে আসা প্রশ্ন, লিখে দিই, প্রণালী থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখি হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি চেঞ্জ দ্য ডিজাইন অফ ইটস ন্যাশনাল ফ্ল্যাগ, কোন দেশ সম্প্রতি এর ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তন করেছে, নকশা পরিবর্তন করেছে, কোন দেশ সম্প্রতি, এর সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন, রিসেন্ট থেকে আসা একটা প্রশ্ন, কোন দেশ সম্প্রতি এর ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন পরিবর্তন করেছে? কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, টার্কি, কাজাখস্তান, কোন দেশ তার ন্যাশনাল, আচ্ছা, কোন দেশ তার ন্যাশনাল ফ্ল্যাগ পরিবর্তন করছে? সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, যে সাম্প্রতিক থেকে বিইউপিতে প্রচুর প্রশ্ন আসে, বিইউপিতে সাম্প্রতিক থেকে প্রচুর 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 প্রশ্ন আসে। ঠিক আছে, এটা হচ্ছে বিইউপির একদম বিশেষত্ব আর কি। ঠিক আছে, বিইউপির একদম বিশেষত্ব হচ্ছে এটা। আচ্ছা, কিরগিজস্তান তাদের ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন পরিবর্তন করেছে। What is the full form of UDHR? Universal Declaration of Human Rights. Universal Declaration of Human Rights. আচ্ছা, হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এইটার, ও আচ্ছা, ইউডিএইচআর এর ফুল ফর্ম জানতে চেয়েছি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই যে এটাই হচ্ছে ফুল ফর্ম। এইটা মূলত জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, ইউএন বা জাতিসংঘ থেকে আসা প্রশ্ন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউডিএইচআর? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আচ্ছা, এরপর আমরা দেখি হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ দ্য আরব লীগ, কোন দেশ আরব লীগের সদস্য নয়? আরব লীগের সদস্য নয় কোন দেশ, সেটা জানতে চেয়েছে। আরব লীগের সদস্য নয় কোন দেশ, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা বলো, এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দেওয়া সম্ভব। ঠিক আছে, কোন দেশ
আরব লীগের সদস্য নয়। আচ্ছা, দেখো এখানে আছে লেবানন, আছে বাহরাইন, আছে জর্ডান, আছে ইরান, আছে ইজিপ্ট। দেখো মিশর, এটা কিন্তু হচ্ছে কিসে, আফ্রিকার মধ্যে। মিশর হচ্ছে আফ্রিকার মধ্যে, আর আরবি ভাষায় কথা বলে। জর্ডান, এটা হচ্ছে এশিয়ার মধ্যে, আরবি ভাষায় কথা বলে। বাহরাইন এশিয়ার মধ্যে, আরবি ভাষায় কথা বলে। লেবানন, হ্যাঁ, এটা এটাও হচ্ছে এশিয়ার মধ্যে, আরবি ভাষায় কথা বলে। ইরান কথা বলে ফার্সি ভাষায়। এবং ইরান এশিয়ার মধ্যে বা এই দেশগুলোর আশেপাশে হয়েও এটা আরব লীগের সদস্য নয়। ঠিক আছে, ইরান আরব লীগের সদস্য নয়। ঠিক আছে, এইটা একটা কূটনৈতিক বা মানে ইসলামী রাজনৈতিক একটা কারণ আছে। ইসলাম, ইরান হচ্ছে পুরাপুরি শিয়া অধ্যুষিত দেশ, এবং ইরানের সাথে এই কারণে এখানকার বেশিরভাগ দেশের সম্পর্ক ভালো না, হ্যাঁ, বা কূটনৈতিক সম্পর্ক খুব একটা সুবিধার না। এরপরে দেখি, দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন, দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন কি, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, ম্যাথমেটিক্স, পিস। কোনটাতে নোবেল দেয়া হয় না সেটা জানতে চেয়েছে। ফিজিক্সে দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, লিটারেচার বা সাহিত্যে দেওয়া হয়, শান্তিতে দেওয়া হয়, ম্যাথমেটিক্সে কোনো নোবেল দেয়া হয় না। ঠিক আছে, তাহলে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসেছে, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসেছে। এরপরে আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ বর্ডার উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে কোন স্টেটের বর্ডার নাই ইন্ডিয়ার? মিজোরাম, মণিপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয়। আমরা জানি বাংলাদেশের সাথে মানে বর্ডার আছে সেই দেশগুলো হচ্ছে, মানে সেই রাজ্যগুলো হচ্ছে ইন্ডিয়ার আমিত্রি মেপ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। তাহলে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গের মধ্যে নাই হচ্ছে মণিপুর। তাহলে মণিপুরের বর্ডার নাই বাংলাদেশের সাথে, কাজেই এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আমরা বাংলাদেশের সীমান্ত সীমারেখা মনে রাখতে পারি, বাংলাদেশের সীমান্ত সীমারেখা, এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি, বাংলাদেশের সীমান্ত সীমারেখা বলে মনে রাখতে পারি। তারপরে দেখি, অ্যাপোলো 11 অ্যাস্ট্রোনটস ফার্স্ট ল্যান্ডেড মুন। তারা এই যে মুনের, মুনের কোন জায়গাতে তারা নেমেছিল? মুনের অ্যাপোলো 11 বা অ্যাপোলো 11, হ্যাঁ, অ্যাপোলো 11, অ্যাপোলো 11 হচ্ছে চাঁদে মানে অবতরণ করতে পারা, এবং এর মাধ্যমে সর্বপ্রথম মানুষ চাঁদে যায়, নীল আর্মস্ট্রং, তাই না? তিনি সর্বপ্রথম চাঁদে অবতরণ করেন, এবং তিনি চাঁদের যে জায়গাতে নেমেছিলেন, তিনি চাঁদের যে জায়গাতে নেমেছিলেন সেটা হচ্ছে চাঁদের শান্ত সাগর, মেয়ার ট্র্যাঙ্কুইলিটিস। ঠিক আছে, এই জায়গাতে তিনি নেমেছিলেন সর্বপ্রথম। এরপরে আমরা দেখি, আচ্ছা তাইলে এটা হচ্ছে মহাকাশ থেকে আসা প্রশ্ন, মহাকাশ বা মহাশূন্য থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, মহাকাশ গবেষণা। আচ্ছা, হাউ মেনি টার্গেটস আর দেয়ার ইন এসডিজি, এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা জানতে চেয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এর এর লক্ষ্য আছে হচ্ছে 17টা, আর 169টা আছে হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য। তাহলে টার্গেট হচ্ছে কি, মূলত সুনির্দিষ্ট লক্ষ্য, 169টা হচ্ছে এসডিজির সুনির্দিষ্ট লক্ষ্য। তাহলে এইটাও জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, কারণ জাতিসংঘেরই একটা ইয়ে হচ্ছে, লক্ষ্য হচ্ছে, লক্ষ্যমাত্রা হচ্ছে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন চলে যায়, এনপিটি আর সিটিবিটি, এনপিটি আর সিটিবিটি, ঠিক আছে, এইগুলা কিসের সাথে রিলেটেড? এই দুইটাই হচ্ছে চুক্তি, মূলত দুইটা। এখন এই চুক্তি কি বিষয়ক চুক্তি? আমরা জানি এই চুক্তি হচ্ছে সামরিক চুক্তি, এবং এইটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন, মানে এই পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি হচ্ছে এনপিটি আর সিটিবিটি। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। তার মানে মানে এই যে যে সকল দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় এবং ব্যবহার করতে চায়, যে সকল দেশ পারমাণবিক অস্ত্র তৈরি এবং ব্যবহার করতে চায়, সেই সকল দেশ এই মানে তারা যেন টেস্ট না করতে পারে, পারমাণবিক অস্ত্র টেস্ট করার উপরে একটা নিষেধাজ্ঞা সিটিবিটি দিয়ে থাকে আর কি, পারমাণবিক অস্ত্র টেস্ট করার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়ে থাকে সিটিবিটি। এরপরে আমরা দেখি, দা পুলিৎজার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ফর, পুলিৎজার পুরস্কার, পুলিৎজার পুরস্কার কে দেন? পুলিৎজার পুরস্কার ইজ অ্যাওয়ার্ডেড ফর, কেন পুলিৎজার দেয়া হয়? পুলিৎজার দেয়া হয় মূলত হচ্ছে জার্নালিজমের জন্য। এই জার্নালিজম বানানটা ভুল আছে, GUARNA হবে, হ্যাঁ, জার্নালিজম। তাহলে সাহসী সাংবাদিকতার জন্য দেয়া হয়
পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহসী সাংবাদিকতার জন্য। এইটাও আসছে পুরস্কার থেকে, বিভিন্ন পুরস্কার থেকে আসা প্রশ্ন। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য। তারপরে দ্য উইন্টার অলিম্পিক্স অফ 2024 and the summer Olympics of 2024 will take place in Paris. How many gold, silver and bronze medals did Bangladesh win in the summer Olympics so far? আচ্ছা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ওই যে যখন সামার অলিম্পিক হচ্ছিল, যখন সামার অলিম্পিক হচ্ছিল এবং যখন এই যে উইন্টার অলিম্পিক হচ্ছিল, ওই সময়কার প্রশ্ন যে আসলে ওই সময় পর্যন্ত কয়টা জিতেছিল। ঠিক আছে, বাংলাদেশ অলিম্পিকে কখনোই স্বর্ণপদক পদক খুব বেশি একটা কোন রকম পদক টদক জেতে নাই। হ্যাঁ, কাজে এটা জিরো, বুঝছো? বাংলাদেশ হচ্ছে মোটামুটি শূন্য শূন্য শূন্যতে থাকতে চায় এবং এটাই পছন্দ করে বাংলাদেশ। ঠিক আছে, অলিম্পিকে যে তারা অন্য দেশকে বিব্রত করতে চায় না। এরপর আচ্ছা, তাহলে এটা খেলাধুলা থেকে আসা সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক খেলাধুলা। এরপর দেখি, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বর্ডার্স উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার? কোন জেলার ইন্ডিয়া এবং মায়ানমার দুটোর সাথেই সীমান্ত রয়েছে? কোন জেলার ইন্ডিয়া মায়ানমার দুটোর সাথেই সীমান্ত রয়েছে? অপশনে আছে রাঙামাটি, বান্দরবান, কুমিল্লা, খাগড়াছড়ি, কক্সবাজার। বলতে হবে কোন জেলার দুইটা দেশের সাথেই সীমান্ত রয়েছে। এটা পারবা না সবাই? কোন জেলার দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে? কক্সবাজারের, কক্সবাজারের দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে। রাঙামাটি, রাঙামাটি হচ্ছে একটা কমন জেলা, যেটা ইন্ডিয়ার সাথেও সীমান্ত রয়েছে, যেটা ইন্ডিয়ার সাথেও সীমান্ত রয়েছে, ভারতের সাথেও সীমান্ত রয়েছে, মায়ানমারের সাথেও সীমান্ত রয়েছে, তাই না? তিনটা দেশের সাথেই সীমান্ত রয়েছে, ইন্ডিয়া, ভারত এবং মায়ানমার, তাই না? এই হচ্ছে বিষয়। তাইলে সীমান্ত সীমারেখা থেকে আসা আরো একটা প্রশ্ন। এরপর দেখি, এন্টি পার্সোনাল মাইন্স ব্যান কনভেনশন। এই যে এন্টি পার্সোনাল মাইন্স ব্যান কনভেনশন, এন্টি পার্সোনাল মাইন ব্যান কনভেনশন, এইটা কোথায় স্বাক্ষর করা হয়? জেনেভাতে, মন্ট্রিলে, অটোয়াতে, হেগে। হ্যাঁ, এই যে যত মাইন, মানে এই যে এন্টি পার্সোনাল মাইন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা মাইন, তোমরা জানো কিনা? নর্মালি বিভিন্ন মানে তোমরা দেখবা, তোমরা দেখবা যে আম, এই এই কাজগুলা বা এই যে তোমরা বিভিন্ন মুভি টুভি দেখলে দেখবা যে ধরো লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা মাইন, হ্যাঁ, এটা এটা হচ্ছে কোনো জায়গায় পড়লো বা মানে বাংলা তার পায়ের নিচে পড়লো আর কি। ঠিক আছে, তো তো এইটা যদি পড়ে, সেই মানুষটা মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিভিন্ন মুভিতে এই দৃশ্যটা তোমরা দেখেছো যে দেখানো হয়, বিভিন্ন মুভিতে এই দৃশ্যটা দেখানো হয় যে নায়ক যাইতেছে হাঁটতে হাঁটতে, হঠাৎ করে একটা মাইনের উপর দাঁড়াইলো, দাঁড়ানোর পরে এরপরে সে আর নড়তে পারতেছে না। কেন? কারণ তার পায়ের নিচে মাইন। সে অন্যদের বাঁচানোর জন্য এখান থেকে আর মুভ করতেছে না। ইভেন অনেক সার্ভাইভাল মুভিও আছে এরকম, অনেক সার্ভাইভাল মুভিও এরকম আছে, যেগুলার কারণে মানে যেগুলা এই মাইনের উপর পা দিয়ে তারপরে কেমন সার্ভাইভ করছে, এটা নিয়েও মুভি আছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যতগুলো এই মাইন এবং ক্লাস্টার বোম নামে আরেকটা বোম আছে, ক্লাস্টার বম, ঠিক আছে, বা গুচ্ছ বোমা, এই ক্লাস্টার বম এবং মাইন নিয়ে যতগুলা কাজ হয়েছে বা যতগুলো কনভেনশন হয়েছে, বেশিরভাগ প্রায় সবই হয় কানাডার মন্ট্রিলে হয়েছে অথবা অটোয়াতে হয়েছে। ঠিক আছে, মানে কানাডা হচ্ছে এই মাইন, তারপরে হচ্ছে এই ক্লাস্টার বোমা, এইগুলা নিষিদ্ধকরণের জন্য খুব বিখ্যাত। ঠিক আছে, তাইলে কানাডার অটোয়াতে, মানে অটোয়া কনভেনশনে মূলত এটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখছি, হু ইজ দ্য ইনকামবেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ? ঠিক আছে, বাংলাদেশের প্রথম ইনকামবেন্ট মানে হচ্ছে একদম মানে অভিষেকে, কে হচ্ছে চিফ জাস্টিস ছিলেন বাংলাদেশের একদম প্রথম চিফ জাস্টিস? বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস বা বিচারপতি কে ছিলেন? এখানে দেখছি আবু সাদাত মোহাম্মদ সায়েম, হাসান ফয়েজ সিদ্দিকী, মুস্তফা কামাল, ওবায়দুল হাসান, মাইনুর রেজা চৌধুরী। কে ছিলেন, হ্যাঁ, ইনকামবেন্ট, ইনকামবেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ? হুম, কে ছিলেন ইনকামবেন্ট চিফ জাস্টিস? মানে বর্তমান, এটা কিন্তু
প্রথম না, মানে বর্তমান চিফ জাস্টিস কে আর কি, মানে ওই 2024-এ কে ছিলেন সেটা জানতে চেয়েছে। আবু সাদাত মোহাম্মদ সায়েম না, ইনকামবেন্ট বলতে বোঝাইছে যে এখন অভিষিক্ত কে আছেন, কে পদে আছেন আর কি, এই বিষয়টা জানতে চেয়েছে। তাহলে কে? আবু সাদাত মোহাম্মদ সায়েম না, কে ওই সময়? যাই হোক, এই 2024-এর কথা তো, ওই সময় কে ছিলেন? ওবায়দুল হাসান ছিলেন, তাই না? ওবায়দুল হাসান ছিলেন ওই সময়। আচ্ছা, হুম। এখন আছেন হচ্ছেন সৈয়দ রিফাত আহমেদ। সৈয়দ রিফাত আহমেদ আছেন এখন। হ্যাঁ, আচ্ছা, এইটাও সাম্প্রতিক থেকে, রিসেন্ট থেকে আসা প্রশ্ন, ঠিক আছে, এটাও রিসেন্ট থেকে আসা প্রশ্ন। এরপরে আমরা দেখি, হু ইজ দ্য অথর অফ ড্রিমস ফ্রম মাই ফাদার। ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কার লেখা বই? ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কার লেখা বই? আমরা জানি বারাক ওবামার লেখা বই হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার, অডাসিটি অফ হোপ, এগুলো হচ্ছে বারাক ওবামার লেখা বই। ফেমাস বুকস, হ্যাঁ, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। বারাক ওবামার এই এই বিখ্যাত গ্রন্থ হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার, বারাক ওবামার লেখা বই হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার। আচ্ছা, এরপরে দেখি, হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাইলিস সাইন? ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাইলিস সাইন? ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আচ্ছা, ভার্সাই চুক্তি কিন্তু বেসিক্যালি দুইটা, প্রথম ভার্সাই চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যখন হচ্ছে ওই যে ইয়ে আহ, আহ, মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে, সেটা বহুত আগের আগের কথা। আর তারপর তারপর ভার্সাই চুক্তি দ্বিতীয়বারের মতো স্বাক্ষরিত হয়। হ্যাঁ, দ্বিতীয়বারের মতো ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় যখন কি, ওই যে আমাদের আমাদের কি বলে এই যে ভদ্রলোকের নাম, এই যে আমাদের জার্মানি, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের পর আর কি, 1919 সালে যখন জার্মানি আত্মসমর্পণ করে এবং জার্মানিকে ক্ষতিপূরণ দানে বাধ্য করতে হবে, তখন অন্য যে চারজন ভদ্রলোক আছে, ইউকে, ইউএসএ, রাশিয়া আর হচ্ছে চায়না, ঠিক আছে, এরা মিলে, না, ফ্রান্স, এই এই চারটা মিলে এরা হচ্ছে জার্মানিকে ক্ষতিপূরণ দানে বাধ্য করে এবং বলে যে ক্ষতিপূরণ দিতে হবে, জার্মানির কাছ থেকে লুটে পুটে নেয় রীতিমতো। এই ঘটনাটা ঘটেছিল কবে? ট্রিটি অফ ভার্সাইলিস বা ভার্সাই চুক্তি যেটা, সেটা স্বাক্ষরিত হয়েছিল কবে? হ্যাঁ, এখানে অপশন আছে 1947, আছে 1919, আছে 1917, আছে 1978। কত সালে হয়েছিল? হ্যাঁ, আমরা জানি 1919-এ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, 1919-এ এটা স্বাক্ষরিত হয়। ঠিক আছে, ওকে। তাহলে F-SSS এ যাওয়ার আগে আমরা জানতে চাইবো যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গা থেকে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটু কমেন্ট গুলো দেখে নেব ফেসবুকের। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, আজকে কি কনসেন্ট্রেশন টেস্ট হবে স্যার, এগুলো কি নোট করতে হবে? ভাইয়া, এগুলা নোট না করলেও চলবে, তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। স্যার, আমাদের সিলেবাসে কি কি বিষয় থেকে আসবে? সিলেবাস সিলেবাস তো আর থাকবে না ভাইয়া, সিলেবাস নিয়ে কথা বলা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের আর যে প্রশ্ন আছে আমি একটু সংক্ষেপে দেখি, আমাদের যারা ইয়েতে আছো তাদের সবার প্রশ্ন একটু দেখি। তাদের প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো নোট, আচ্ছা, স্যার, ডিইউ থেকে বিইউপি নাকি বেশি ভালো, এটা কি কথা, সত্যি কথা? তারপরে হচ্ছে মানে একজন প্রশ্ন করেছে ডিইউ হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বিইউপি বেশি ভালো, এই কথা সত্যি কিনা? বারাক ওবামা, আচ্ছা, ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ভাই, নামাজের সময় দিবেন না? আচ্ছা, নামাজের সময় দেব ভাই। আচ্ছা, তাহলে এই যে প্রশ্ন, হ্যাঁ, লোকজন করেছে, একজন প্রশ্ন করেছে, একজন একটা মানে প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বিইউপি ভালো, এটা অনেকেই বলে, ঘটনা সত্যি কিনা? ভাই দেখো, ভালো আর মন্দ এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তুমি
তোমার জন্য যদি তুমি মনে করো যে বিইউপি ভালো, বিইউপি ভালো, আর তুমি যদি মনে করো ঢাকা ইউনিভার্সিটি ভালো, ঢাকা ইউনিভার্সিটি ভালো, এগুলা আসলে কোনো ভাই এটার তুলনা বা এগুলা এগুলা আসলে আমি খুব অসুস্থ বোধ করি এগুলা করতে গেলে, বুঝছো, আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, পিডিএফটা দেয়া হবে হচ্ছে, স্লাইড দেয়া হবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? তোমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ যেটা আমাদের টেলিগ্রামের, মানে ভাই তোমাদের ওয়েব অ্যাপে পাবে সাকিব ভাই, ওয়েব অ্যাপে। আচ্ছা, ওয়েব অ্যাপে পাবা তোমরা, ওয়েব অ্যাপে পাওয়া যাবে, ঠিক আছে? তোমাদের যে এটার যে স্লাইড সেটা, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আয়ানি ইয়ানো বলছে সবকিছু অগোছালো লাগতেছে ভাইয়া। ওরে ভাই, তোমার তো নিজেরই নামই তো অগোছালো, এটাই তো পড়া যায় না, তাইলে আর অগোছালো লাগবে না তো কি হবে? যাই হোক, তো তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো টেলিগ্রাম তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না, তাদের জন্য বলছি টেলিগ্রামের যে নোটিশ সেকশন আছে সেটা খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে, তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তোমরা অনেকে আমাকে জুমেও এটা বলেছো যে টেলিগ্রাম অগোছালো লাগে বা বুঝতে পারো না, টেলিগ্রাম খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে, তোমরা একদিন একটু মনোযোগ দিয়ে সুন্দর মতো দেখো। আরেকজন বলেছো যে টেলিগ্রামে স্যার সবাই এত কথা বলে যে দেখা যায় না, সেক্ষেত্রে বলি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা আমাদের সেকশন আকারে সাজায় দেওয়া আছে, হ্যাঁ? প্রত্যেকটা সেকশন, তোমার যে সেকশন দরকার নাই, ধরো কি বলতে চাও, এখানে সবাই যায় নিজের মনের কথা বলবে, এটাই স্বাভাবিক, তো ওইখানে যেহেতু তোমার কিছু খোঁজার নাই, তুমি ওখানে যে কেন খুঁজবা? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর ভাই আমরা আস্তে আস্তে বলে দেব কি বই কিনতে হবে বা কি করতে হবে, এগুলা বলে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা F SSS এর প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। F SSS এর প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। একটু দেখি, when will মাতারবাড়ি ডিপ সি পোর্ট বি ওপেন? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আচ্ছা এটা সরকারের উন্নয়ন প্রকল্প থেকে, এইবার কিন্তু সরকারের উন্নয়ন প্রকল্প থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক কম থাকবে, ঠিক আছে? সরকারের উন্নয়ন প্রকল্প থেকে এইবার প্রশ্ন আসার পসিবিলিটি অনেক 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 কম থাকবে, আসবে না বললেই চলে, ঠিক আছে? মানে খুবই কম থাকবে, আসতে পারে বাট কম থাকবে পসিবিলিটিস খুবই। তাহলে এখানে এখানে প্রশ্নটা ছিল হোয়েন উইল মাতারবাড়ি ডিপ সি পোর্ট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আমরা জানি মাতারবাড়ি হচ্ছে একটা দ্বীপ, মহেশখালী দ্বীপের মাতারবাড়ি। এই মহেশখালী দ্বীপটাকে একটা পাওয়ার হাব হিসাবে, মহেশখালী দ্বীপটাকে একটা পাওয়ার হাব হিসাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। তাহলে এই যে বিষয়টা, হুম যে মাতারবাড়ি যে আহ, দ্বীপটাকে যে একটা, মানে মহেশখালী দ্বীপটাকে একটা পাওয়ার হাব তৈরি করার চেষ্টা চলছে, এরই প্রেক্ষিতে ওইখানে একটা মানে বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেটাতে জাপান হেল্প করছে এবং প্রচুর পরিমাণে কয়লা সেখানে দরকার হবে। তাহলে সেই কয়লা কি করে মহেশখালী পর্যন্ত নেওয়া হবে? ডেফিনেটলি একটা সি পোর্ট বা একটা সমুদ্র বন্দরের মাধ্যমে নেওয়া হবে। তখন বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চিন্তা করা হয়েছে মহেশখালীর মাতারবাড়িতে। হ্যাঁ, তো এই মাতারবাড়ি ডিপ সিপোর্ট যেটা আছে, হ্যাঁ, এই মাতারবাড়ি ডিপ সিপোর্ট বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এইটা বাংলাদেশের এইটা বাংলাদেশের মানে প্রথম গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে। এবং এবং এই গভীর সমুদ্র বন্দরটা এই গভীর সমুদ্র বন্দরটা প্রথমে ওপেন করার কথা ছিল 2023-এ, কিন্তু 2023-এ এটা ওপেন হচ্ছে না, ঠিক আছে? 2023-এ এটা ওপেন হয়নি, আর কি হচ্ছে না বলা ঠিক না। এরপরে এটা 2024-এ ওপেন করার কথা ছিল, কিন্তু মাতারবাড়ির ডিপ সি পোর্টটা আংশিক খুলে দেওয়া হয়েছে 2024-এ, আর এটা পূর্ণ অপারেশনে যাবে 2026-এ, ঠিক আছে? তাহলে 2024-এ এটা মানে আংশিক খুলে দেওয়া হলেও 2026-এ এটা ফুল অপারেশনে যাবে, ঠিক আছে? তাহলে মাতারবাড়ি সি পোর্ট যেটা বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যেটা, সেটা পূর্ণ অপারেশনে যাবে বা একদম ফাংশনাল হবে 2026-এ। এরপর আমরা দেখি, which Bangladeshi has been appointed as an external member in the newly formed Scientific Advisory Board of the UN? এটা সাম্প্রতিক একটা প্রশ্ন, হ্যাঁ, যে ওই সময় ইউএন এর যে সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড হয়েছিল, সেখানে সেখানে কে জায়গা পেয়েছিলেন? আমরা জানি বাংলাদেশের একজন বিখ্যাত জলবায়ু বিশারদ আছেন, জলবায়ু বিজ্ঞানী, তিনি হচ্ছেন সালিমুল হক। এই সালিমুল হক হচ্ছে ওই সময়
জাতিসংঘের যে অ্যাডভাইজারি বোর্ড হয়েছিল, সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড, সেখানে তিনি জায়গা পেয়েছিলেন, যা নিঃসন্দেহে বিশাল প্রেস্টিজিয়াস ব্যাপার ভাই। কারণ যা তা বিজ্ঞানীদেরকে, বা ধরো যে একদম আমি কইলাম আর বিজ্ঞানী হয়ে গেলাম, এরকম এরকম লোকজনরে ওইসব জায়গায় জায়গা দেওয়া হয় না। সালিমুল হক নিঃসন্দেহে খুব প্রেস্টিজিয়াস লোক। ঠিক আছে, ওকে, পরেরটা দেখি। হোয়ার উইল কান্ট্রিজ 9th ইপিজেড? হ্যাঁ, কান্ট্রির নবম ইপিজেড কোন জায়গায়? হ্যাঁ, নবম ইপিজেড কোথায় হবে? তাহলে এই যে নবম ইপিজেড কোথায় হবে এটা জানতে চেয়েছে, এবং আমরা দেখছি যে এখানে আছে হচ্ছে পটুয়াখালী, আছে যশোর, আছে কুষ্টিয়া, আছে সাতক্ষীরা। আচ্ছা, ইপিজেড বিষয়টা আমরা বুঝি কিনা? আমরা ইপিজেড বিষয়টা বুঝি ভালো মতো। হ্যাঁ, ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা হচ্ছে ইপিজেড। এখন এই যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, এইখানে মূলত বিভিন্নভাবে আমরা যে যে পণ্যগুলোকে, আমাদের প্রধান রপ্তানি পণ্য তো বেসিক্যালি গার্মেন্টস, তা গার্মেন্টস পণ্যগুলোকে আমরা রপ্তানি করে থাকি। আর হচ্ছে বাংলাদেশের যে কৃষি পণ্য আছে সেগুলো রপ্তানি করার জন্য একটা ইপিজেড আছে, যেটা হচ্ছে নীলফামারীতে, উত্তরা ইপিজেড। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন উত্তরা ইপিজেড পড়ে আমি ভাবছি, আমি মানে টঙ্গীতে থাকি, উত্তরায় আমার বেশিরভাগ সময় কাটছে, আমার কলেজ হচ্ছে উত্তরাতে। তো আমি ভাবছি যে কি ব্যাপার, উত্তরাতে ইপিজেড আছে, বাট আমি জানলাম না, কখনো দেখলামও না। ঠিক আছে, তাইলে এটা এটা কেমন? ঠিক আছে, ব্যাপারটা কেমন হইলো আসলে? ঠিক আছে, তো এরকম এরকম আর কি ভাবতাম। হ্যাঁ, তো এখন এই যে নবম ইপিজেড, ঠিক আছে, এই নবম ইপিজেডটা কোথায় হতে পারে? আচ্ছা, এই এই নবম ইপিজেড, এইটার একটা বিশাল বিশাল পরিকল্পনা আছে, এবং কয়েকটা জায়গা এটার জন্য মনোনয়ন করা হয়েছিল বা মনোনীত করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল সাতক্ষীরা, একটা ছিল যশোর, এবং আরেকটা ছিল পটুয়াখালী। কিন্তু শেষ পর্যন্ত সাতক্ষীরা আর যশোর বাদ হয়ে গেছে, কারণ সাতক্ষীরা আর যশোরে যথাক্রমে আমি এবং সাইফুল ভাই থাকি, মানে আমাদের সাইফুর রহমান সাইফ ভাই থাকি, বাংলা এবং সাধারণ জ্ঞানে। হ্যাঁ, যশোর আমার জেলা, আর সাইফ ভাইয়ের জেলা হচ্ছে সাতক্ষীরা, এই জন্য আগে এই দুটা বাদ হয়ে গেছে, যে শেষ পর্যন্ত পটুয়াখালী। ঠিক আছে, এইখানে নবম ইপিজেড হচ্ছে। ঠিক আছে, নবম ইপিজেড হচ্ছে কোথায়? পটুয়াখালীতে। এরপরে আমরা দেখি, তাইলে এটা হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে আসা। ওকে, এরপর আমরা দেখি যে when does Croatia become the 27th country to Schengen states? ক্রোয়েশিয়া কবে সেনজেন স্টেটে পরিণত হয়? সেনজেন স্টেটটা আসলে কি ভাই? সেনজেন চুক্তি হচ্ছে যেটা অবাধ, সেনজেন চুক্তি হচ্ছে যেটা অবাধ মানে একটা চলাচল বিষয়ক চুক্তি হচ্ছে সেনজেন চুক্তি। নর্মালি আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল 27টা, সেখান থেকে ব্রেক্সিট হওয়ার পরে হয়ে গেছিল 26টা। পরে এই 26টার সাথে আবার ক্রোয়েশিয়া যখন জয়েন করেছে তখন আবার হয়ে গেছে 27টা। তাহলে ক্রোয়েশিয়া পুনরায় 27তম সেনজেন স্টেট হয়েছে। তাহলে ক্রোয়েশিয়া কবে 27তম সেনজেন স্টেট হয় এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, যে ক্রোয়েশিয়া, হ্যাঁ, কবে মানে এই 27তম সেনজেন স্টেট হয়। এখন এই সেনজেন চুক্তি যে, হ্যাঁ, এই সেনজেন চুক্তি যে, এইটা কিন্তু ভাই, এইটা কিন্তু মানে খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই অবাধ চলাচলের যে চুক্তিগুলো আছে, এই অবাধ চলাচলের চুক্তিগুলো যেন না থাকে, এই চুক্তি বাদ দেওয়ার জন্যই মূলত ব্রিটেন ওখান থেকে বের হয়ে গেছিল। এবং ব্রিটেন বের হতে যেয়ে তোমরা জানো যে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় নেমে এসেছে। সবার প্রথমে ওই যে তখন ইউকের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ডেভিড ক্যামেরন। ডেভিড ক্যামেরন তিনি পদত্যাগ করলেন শেষ পর্যন্ত, কারণ তার দলের এমপিরা তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, এবং এই বিষয়টি তিনি মানতে পারেন নাই। তিনি ব্রেক্সিটের বিরুদ্ধে ছিলেন, ব্রেক্সিটের সাপোর্টার ছিলেন না। এরপরে থেরেসা মে আসলো। থেরেসা মে আইসা এই ব্রেক্সিট করতে পারে না। ব্রেক্সিট কেমনে হবে, কিসের ভিত্তিতে হবে, হ্যাঁ, কিভাবে ব্রিটেন এক্সিটটা নিবে বা ব্রিটিশ এক্সিটটা কিভাবে হবে ঠিক করতে পারছিলেন না। থেরেসা মে 2-3 বার করে ভোট নেয়ার চেষ্টা করলেন, কিন্তু এক পর্যায়ে তার দলের এমপিরা তারও বিরুদ্ধে চলে গেল। তার এমপিরা, আচ্ছা, তারও দলের বিরুদ্ধে চলে গেল। এবং যখন এরকম গেল, সবাই যখন এরকম বাইরে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, হুম, আচ্ছা, তো সবাই যখন এরকম বাইরে বাইরে চলে যাচ্ছে, তখন যে থেরেসা মে তিনিও পদত্যাগ করলেন। করার পরে আসলেন বরিস ফেফেল জনসন বা বরিস জনসন।
ঠিক আছে, এবং বরিস জনসনের সময় অবশেষে ব্রেক্সিট হলো, বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যেতে পারলো, ব্রিটিশ এক্সিটটা সফল হলো। যাই হোক, এরপরে ক্রোয়েশিয়া নতুন দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে জয়েন করেছে, এবং জয়েন করে এই সেনজেন চুক্তির সাথে একমত হয়ে সেনজেন স্টেটে ঢুকেছে। 1 জানুয়ারি 2023-এ এই বিষয়টা ঘটে। 1 জানুয়ারি 2023-এ ক্রোয়েশিয়া নতুন সদস্য দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছে এবং সেনজেন স্টেটের এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এরপর তাহলে এটা সংস্থা থেকে আসা প্রশ্ন, হ্যাঁ, এটা সংস্থা থেকে আসা একটা প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা প্রশ্ন। ওকে, তারপর আমরা দেখি হুইচ কান্ট্রি হ্যাজ মেড লেপার্ড 2। এই লেপার্ড 2 ট্যাঙ্ক এটা কাদের ভাই? এই সমরাস্ত্র থেকে, ঠিক আছে, সমরাস্ত্র, হ্যাঁ, বা যুদ্ধ করার অস্ত্র শস্ত্র থেকে প্রশ্ন আসে, সমরাস্ত্র থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। লেপার্ড 2 এই ট্যাঙ্ক কারা নির্মাণ করেছে? লেপার্ড 2 ট্যাঙ্ক কারা নির্মাণ করেছে? হ্যাঁ, এই লেপার্ড 2 ট্যাঙ্ক এইটা একটা মানে খুবই মানে এটাকে বলা হচ্ছে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক। তার মানে এইটার বিশেষত্ব হচ্ছে যে এইটা ড্রোন থেকে যদি এটাকে আক্রমণ করা হয় তাহলে সেটাও এটা প্রতিহত করতে পারে, এই তৃতীয় প্রজন্মের যে ট্যাঙ্ক গুলো আছে। আর ট্যাঙ্ক বানানোর ক্ষেত্রে সবসময় সামনের দিকে আছে হচ্ছে জার্মানি। একদম ওই প্রথম বিশ্বযুদ্ধ থেকেই জার্মানি এই ক্ষেত্রে একটা বিশাল বিশাল মানে প্রতিভা দেখায় আসছে আর কি, ঠিক আছে। আর জার্মান অটোমোবাইল ইন্ডাস্ট্রি তো এমনিতেই মানে খুবই বিখ্যাত। এই লেপার্ড 2 ট্যাঙ্ক মূলত জার্মানি। কাজেই কোন দেশের মানে অস্ত্রগুলো কি, সমরাস্ত্রগুলো কি, কোন দেশ কি ড্রোন বানাচ্ছে, এগুলো একটু ভালো করে এখন থেকে অবজার্ভ করো, কাজে লাগবে পরবর্তীতে। পরের প্রশ্নটা দেখি, হোয়েন ডিড দ্য টার্কি সিরিয়া আর্থকোয়েক অকার। কবে তুরস্ক এবং সিরিয়ার যে বিখ্যাত আর্থকোয়েক হলো? আমরা জানি তুরস্ক এবং সিরিয়া দুই জায়গায়, মানে দুই জায়গার মাঝামাঝি যেখানে ওই যে শরণার্থীরা আশ্রয় গ্রহণ করেছে, ওই জায়গাতে একটা বিশাল মানে আর্থকোয়েক, বিশাল ভূমিকম্প হলো, ঠিক আছে, এবং এই ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গেল। ঠিক আছে, এই টার্কি সিরিয়া আর্থকোয়েকটা এত ভয়াবহ ছিল, এত শরণার্থী, এমনি মানুষজনের থাকার জায়গা নাই। হ্যাঁ, আমরা জানি শরণার্থীরা থাকে হচ্ছে মানে খুব ইয়ে করে। তো এই আর্থকোয়েক যখন হলো তখন প্রচুর মানুষজন সেখানে মারা গেছে, এবং প্রচুর বাচ্চা কাচ্চা সেখানে হতাহত হয়েছে, কারণ মানুষজনের তো বিল্ডিং ছিল না, কোন রকম মানে ছাপড়া টাপড়া টাঙায় থাকতো, তারা আরো বেশি করে চাপা পড়ে, মানে মরার উপর খাড়ার ঘা যেটারে বলে। এবং পুরা পৃথিবীর যে মানে কি বলবো, পুরা পৃথিবীর যে মানুষ সবাই এই এই দৃশ্য দেখে মানে কাঁদতে গিয়েও বাকি ছিল না, কি এরকম একটা অবস্থা, খুব ডেভাস্টেটিং একটা ব্যাপার হয়েছে। এই ব্যাপারটা ঘটছে 6 ফেব্রুয়ারি 2023। হ্যাঁ, 2023-এ ফেব্রুয়ারির 6 তারিখে, এবং প্রচুর পরিমাণে প্রায় 40,000-এর কাছাকাছি মানুষ, আমার যতটুকু মনে পড়ে এখন, প্রায় 40,000-এর মতো মানুষ সেখানে হতাহত হয়েছে। মানে একটা ভূমিকম্পে 40,000-এর মতো মানুষ মরে যাওয়া, এটা কি পরিমাণ ক্ষতি এটা বুঝতেই পারছো তোমরা। তাইলে এটা হচ্ছে সাম্প্রতিক আসা প্রশ্ন, মানে ওই সময়কার এটা সাম্প্রতিক বিবেচনা, ইভেন আগের প্রশ্নটাও সাম্প্রতিক বিবেচনায় আসা প্রশ্ন। তারপরে দেখি, হাউ মেনি গোলস ডিড পেলে স্কোর ইন ফুটবল ওয়ার্ল্ড কাপ। পেলে ফুটবল ওয়ার্ল্ড কাপে কয়টা গোল করছে? ঠিক আছে, পেলে তাকে ফুটবলের মানে আচ্ছা যাই হোক, ম্যারাডোনা পেলে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। তো পেলে হচ্ছে ব্রাজিলের মানে ফুটবল আহ, উম, আহ, মানে কি বলবো, আহ, মানে ফুটবলের জাদুকর বলা হয় তাকে, হ্যাঁ, যোগবনিতর কারিগর বলা হয়। হ্যাঁ, যোগবনিত বা বিউটিফুল মানে ফুটবল যেটা আর কি, ঠিক আছে, বিউটিফুল গেম যেটা বলা হয়, পেলে ফুটবলকে বিউটিফুল গেমে পরিণত করেছেন। হ্যাঁ, ফুটবল মানে পেলে ছাড়া ফুটবল বিউটিফুল গেম বা যোগবনিতর কথা ফুটবলে আসতো না, এরকম বলা হয়ে থাকে। যাই হোক, তো তিনি পেলে মূলত 12টা গোল করেছেন, ঠিক আছে, মোট 12টা গোল করেছেন ফিফা ওয়ার্ল্ড কাপে। আর এমনি তো তিনি তার গোল অসংখ্য অসংখ্য আর কি। এরপর আমরা দেখি, হাউ মেনি টিমস উইল প্লে ফর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। 2025-এ কয়টা টিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে? এটা কও তোমরা দেখি। এটা আমাদের এই ইয়েতে কারা কারা আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ? হ্যাঁ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ হ্যাঁ কয়টা টিম খেলবে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়টা টিম খেলবে 2025-এ? হ্যাঁ, হুম, অনেকেই 12 বলতেছে। আচ্ছা, কয়টা দল খেলবে? 8টা দল খেলবে, ঠিক আছে,
8টা দল খেলতে পারবে। হ্যাঁ, 2025-এ 8টা দল খেলতে পারবে। ঠিক আছে, ওকে। আমি দেখলাম তোমাদের এই যে যারা এই যে উল্টাপাল্টা উত্তর, ঠিক আছে, এখানে নাম কি, এই পড়াশোনা কিছু করো মিয়া, এটা কি নাম কি, এসবি তো পুরো নাম দেখা যায় না, শুক্রিয়া বুখারি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে, এটা হচ্ছে 12 বলছে কে, এটা এফটি, নাম কি পুরা এর, দেখতে তো পাচ্ছি না। যাই হোক, তো তোমরা ভাই একটু পড়াশোনা করো ঠিক মতো, বুঝছো? অন্তত খেলাধুলা তোমরা দেখো, এই বিষয়ে তোমাদের আগ্রহ আছে, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু ভালো মতো পড়াশোনাটা করো, পড়াশোনাটা বাড়াও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খেলাধুলা থেকে আসা প্রশ্ন, খেলাধুলা এবং মূলত রিসেন্ট, সাম্প্রতিক থেকে, বা বেশিরভাগ প্রশ্ন আসলে সাম্প্রতিক আসে বিউপিতে। হুইচ ফিল্ম গট মোস্ট অস্কারস ইন 2023? 2023-এ 2023 কোন ফিল্ম সবচেয়ে বেশি অস্কার পেয়েছে আমরা জানি, তাইলে এটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, এবং একই সাথে এটা একটা সাম্প্রতিক বা রিসেন্ট একটা কোশ্চেন, রিসেন্ট একটা প্রশ্ন। এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, এইটা এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, এটা 2023 সালে অস্কার পেয়েছে সবচেয়ে বেশি ইয়েতে আর কি, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, ঠিক আছে, ওকে। দ্য টার্ম অফ আ নন পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল ইজ, নন পার্মানেন্ট অস্থায়ী সদস্যের টার্ম, সময়কাল কত, সদস্য কত বছরের জন্য পায়? 2 বছরের জন্য পায়। আমরা জানি সিকিউরিটি কাউন্সিলের মোট সদস্য 15টা, এর মধ্যে 5টা স্থায়ী, হ্যাঁ, পার্মানেন্ট মেম্বার, আর নন পার্মানেন্ট মেম্বার হচ্ছে 10টা। এরা প্রত্যেক 2 বছরের জন্য, নির্বাচিত হয়, ঠিক আছে, 2 ইয়ার্স। ওকে, তাহলে এটাও জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, ইউএন। তারপর দেখি, দ্য ফার্স্ট আর্থ সামিট ওয়াজ হেল্ড এট, প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় হয়েছিল? আমরা জানি প্রথম ধরিত্রী সম্মেলন, এটা হচ্ছে নানা সম্মেলন, এটা আসলে মূলত জাতিসংঘ থেকে আসা প্রশ্ন বা নানা সম্মেলন থেকে আসা প্রশ্ন। আর্থ সামিট, ফার্স্ট আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ফার্স্ট আর্থ সামিট হয়েছিল বা প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল। আচ্ছা, এরপর আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা, আর এটা হয়েছিল 1992 সালে, সেটা একটু বলে দিই, এটা হয়েছিল 1992 সালে, ঠিক আছে, প্রথম ধরিত্রী সম্মেলনটা হয়েছিল। এরপর আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং ইউএন এজেন্সিস হ্যাজ ইটস হেডকোয়ার্টার্স এট প্যারিস, কোনটার সদর দপ্তর আছে প্যারিসে? ইউনেস্কো, আইএলও, এফএও, আইএমও, বলতে হবে কোনটার সদর দপ্তর প্যারিসে। এটা খুব ইজি, কোনটার সদর দপ্তর প্যারিসে? আমরা জানি ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, তাহলে বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন, এবং সংস্থা জাতিসংঘের সংস্থাগুলো থেকে আসা প্রশ্ন এটা। তারপর দেখি বড়বিদুর হচ্ছে একটা বিখ্যাত টেম্পল, ওয়ার্ল্ড লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল। এই বড়বিদুর মন্দিরটা কোন জায়গায়? হ্যাঁ, বড়বিদুর মন্দিরটা কোন জায়গায়? হ্যাঁ, এই বড়বিদুর মন্দির, মানে বড়বিদুর মন্দির হচ্ছে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির পৃথিবীর, যেটা অবস্থিত কোথায়? ইন্দোনেশিয়াতে। তাহলে আমরা এটাকে প্রত্নতত্ত্ব বা বিখ্যাত স্থান এভাবে আমরা এটাকে ক্যাটাগরিতে ফেলতে পারি, বিখ্যাত স্থান থেকে আসা প্রশ্ন। বড়বিদুর টেম্পল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিস্ট টেম্পল। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়, বাই পপুলেশন ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রি, পপুলেশনে বর্তমানে ওয়ার্ল্ডের লার্জেস্ট কান্ট্রি হচ্ছে কোনটা? বর্তমানে ইন্ডিয়া চায়নাকে ছাড়াই গেছে বর্তমানে পপুলেশনের দিক দিয়ে, ঠিক আছে, বর্তমানে ইন্ডিয়া, হ্যাঁ, নর্মালি চায়না ছিল। আচ্ছা, তাইলে এটা হচ্ছে কি রিসেন্ট থেকে আসা প্রশ্ন, হ্যাঁ, বাই পপুলেশন ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রি জানতে চেয়েছে। হুইচ ব্রিজ ইন টার্কি কানেক্টস এশিয়া এন্ড ইউরোপ, এশিয়া আর ইউরোপকে যুক্ত করেছে কোন ব্রিজ? আমরা জানি যে বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে, বসফরাস প্রণালীর উপর দিয়ে বসফরাস ব্রিজ আছে, এই ব্রিজটা হচ্ছে এশিয়া আর ইউরোপকে যুক্ত করেছে টার্কিতে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি বসফরাস ব্রিজ, এই যে এশিয়া আর ইউরোপকে যুক্ত করা, তুরস্কের এশিয়া অংশ এবং ইউরোপ অংশকে যুক্ত করা, এটা হচ্ছে বসফরাস প্রণালী বিভক্ত করেছিল, তার উপরে দিয়ে ব্রিজ দিয়ে জয়েন করা হয়েছে। তাহলে এইটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়? এইটা হচ্ছে সেতু, সড়ক ও যোগাযোগের মধ্যে পড়ে। এরপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইউরোপিয়ান হু রিচড ইন্ডিয়া বাই সি, সর্বপ্রথম সমুদ্র পথে ভারত আসছিলেন কে? হ্যাঁ, প্রথম শ্বেতাঙ্গ প্রথম ইউরোপিয়ান কে যিনি সমুদ্র পথে ভারত আসছিলেন? আমরা জানি
এই ক্রিস্টোফার কলম্বাস আছে, তিনি ভারতে আসতে যায় ভুইলা পথ ভুল করে তিনি চলে গেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তাই না? ক্রিস্টোফার কলম্বাস পথ ভুল করে চলে গেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছিলেন, গেলে তিনি ওই জায়গার নাম দিছিলেন ওয়েস্ট ইন্ডিজ, তাই না? মনে করছিলেন ইন্ডিয়ার প্রান্তে আসছেন, ওয়েস্ট ইন্ডিজ মনে করছিলেন। মার্কো পোলো আসেন নাই, তিনি খালি মরুভূমিতে হাঁটছেন। জন কবট না, ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা হচ্ছে সঠিক উত্তর এখানে। ভাস্কো দা গামা 1498-তে কালিকট বন্দরে আসেন, তাই না? ভাস্কো দা গামা। আচ্ছা, এরপরে দা হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এডিবি। হ্যাঁ, এডিবির সদর দপ্তর কোথায় জানতে চেয়েছে। এডিবির সদর দপ্তর বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবির সদর দপ্তর কোথায় সেটা জানতে চেয়েছে। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটার সদর দপ্তর কোথায় সেটা জানতে চেয়েছে। আমরা জানি এডিবির সদর দপ্তর হচ্ছে কোথায়। আরে ভিয়েতনাম বললো কি রে, এটা একদম মারবো ধইরা, ঠিক আছে? এডিবির সদর দপ্তর হচ্ছে মূলত ফিলিপাইনে, ঠিক আছে? ফিলিপাইনে হচ্ছে এডিবির সদর দপ্তর। ফিলিপাইনে কয়েকটা জিনিস ফিলিপাইনে খুবই বিখ্যাত। এর মধ্যে ফিলিপাইনের ম্যানিলা রোপ পাওয়া যায়। বাংলাদেশে যাদেরকে যে ফাঁসি দেওয়া হয় না, গলায় দড়ি দেয়া, ফাঁসি দেওয়া হয় যাদেরকে, এই রোপ বা এই দড়ি নিয়ে আসা হয় ম্যানিলা থেকে। এছাড়া ম্যানিলাতে যে ইরি আছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা, এটা কিন্তু ফিলিপাইনের ম্যানিলাতে, ঠিক আছে? আর এডিবি সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনে। আচ্ছা, এরপরে আমরা দেখি হুইচ কান্ট্রি ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই সাউথ আফ্রিকা ফ্রম অল সাইড। চারিদিক থেকে সাউথ আফ্রিকা দিয়ে ঘেরা দেশ কোনটা? আচ্ছা, আমরা জানি সাউথ আফ্রিকাকে কি বলা হয়? খণ্ডায়িত বা ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। কি বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র। কেন সাউথ আফ্রিকাকে কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়? কারণ সাউথ আফ্রিকার মধ্যে লেসোথো রয়েছে। লেসোথো, সাউথ আফ্রিকার মধ্যে কি রয়েছে? লেসোথো দেশটা পুরোপুরি সাউথ আফ্রিকার মধ্যে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে এইটা হচ্ছে মানে এটা হচ্ছে আমরা কি বলতে পারি? মানচিত্র বলতে পারি। এগুলো মানচিত্র পড়ানোর সময় পড়ানো হয়, ঠিক আছে? তাহলে মানচিত্র থেকে আসা প্রশ্ন বা ভূগোল থেকে আসা প্রশ্ন। আগেরটা এটা হচ্ছে সংস্থা থেকে আসা প্রশ্ন। তারপরে দ্য ইউনাইটেড স্টেট অফ আলাস্কা শেয়ারস মেরিটাইম বর্ডার্স উইথ কানাডা অ্যান্ড আলাস্কা কার কার সাথে মেরিটাইম বর্ডার বা সমুদ্র সীমা শেয়ার করে? কানাডা এবং কার সাথে? নর্মালি আলাস্কা কানাডা আর কার সাথে মেরিটাইম বর্ডার শেয়ার করবে? খুব স্বাভাবিক, রাশিয়ার সাথে। আলাস্কা মূলত রাশিয়ার সাথেই ছিল। আলাস্কা মূলত কার সাথে ছিল? রাশিয়ার সাথে ছিল, তাই না? পরে রাশিয়া থেকে হচ্ছে কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র আর কি। এরপর দেখি দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি ওয়াজ ফাউন্ডেড বাই। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, হ্যাঁ, এইটা গঠন করেছিলেন কে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি কে গঠন করেছিলেন এটা জানতে চেয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কে গঠন করেছিলেন এটা জানতে চেয়েছে। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এইটা মানে 1894 সালে এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় এবং ব্যারন পিয়েরে দা কুবার্তা, এই যে দেখছো ব্যারন, এই যে পিয়েরে দা কুবার্তিন, তিনি হচ্ছেন ব্যারন পিয়েরে দা কুবার্তা। তিনি হচ্ছে এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি এটা প্রতিষ্ঠা করেন। তাহলে এটা মূলত খেলাধুলা সংস্থা থেকে আসা প্রশ্ন, আমরা খেলাধুলা লিখবো সরাসরি, ঠিক আছে? খেলাধুলা থেকে আসা প্রশ্ন। এরপরে আমরা দেখি দ্য ওয়ার্ল্ডস ফেমাস লুভর মিউজিয়াম ইজ লোকেটেড ইন লুভর। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এই পৃথিবীর বিখ্যাত এই লুভর মিউজিয়াম কেন? কারণ লুভর মিউজিয়ামে আমরা জানি যে পৃথিবীর বিখ্যাত যে চিত্রকর্ম সেগুলো আছে, তাই না? ফ্রান্সের প্যারিসে হচ্ছে এই লুভর মিউজিয়াম অবস্থিত এবং লুভর মিউজিয়ামে থাকা একটা বিখ্যাত চিত্রকর্ম, সেটার নাম কি? মোনালিসা, তাই না? হ্যাঁ, মোনালিসা হচ্ছে এই লুভর মিউজিয়ামে। সাবাস, এই তো, ভেরি গুড। তাহলে মোনালিসা হচ্ছে এই লুভর মিউজিয়ামে আছে, ফ্রান্সে এই মোনালিসা। তাহলে এটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। আমরা সংক্ষেপে যেহেতু লিখছি, সংস্কৃতি লিখি আর কি, শিল্প সাহিত্য সংস্কৃতি, ঠিক আছে? এরপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড? কোনটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল শহর? ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটা? আমরা জানি টোকিও হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। টোকিও হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর, জাপানের রাজধানী, ঠিক আছে? তাহলে এইটা কোন ক্যাটাগরিতে ফেলা যেতে পারে? এটা আসলে একটা সাম্প্রতিক থেকে আসা, তারপরও এটা আমরা মানচিত্রের মধ্যেই রাখবো, কারণ মানচিত্র পড়ানোর সময় মূলত এই বিষয়গুলো পড়ানো হয়, ঠিক আছে?
এরপরে হুইচ অফ দিস কান্ট্রিজ ইজ নট ইন এশিয়া, এর মধ্যে কোন দেশটা এশিয়াতে অবস্থিত নয়? বসনিয়া, ইসরায়েল, থাইল্যান্ড, মালদ্বীপ। মালদ্বীপ এশিয়াতে, থাইল্যান্ড এশিয়াতে, ইসরায়েল এশিয়াতে, বসনিয়া হচ্ছে ইউরোপে। বসনিয়া হচ্ছে ইউরোপে। প্রথম বিশ্বযুদ্ধ যখন বাধে তখন কিন্তু সেটা বসনিয়া সেটার সাথে সম্পর্কিত ছিল, ঠিক আছে? ইউরোপে হচ্ছে বসনিয়া। এরপরে আচ্ছা, তাইলে এইটা হচ্ছে মানচিত্র থেকে আসা প্রশ্ন। তারপরেও হোয়াট কান্ট্রি রেফার্স টু দেমসেলভস অ্যাজ কিউইজ, নিজেদেরকে কিউই বলে পরিচয় দেয় কারা? কিউই হচ্ছে মূলত একটা পাখির নাম। হ্যাঁ, নিজেদেরকে কিউই বলে পরিচয় দেয় হচ্ছে নিউজিল্যান্ডরা। এইটাও মানচিত্র পড়ানোর সময় এই প্রশ্নটা আসে, বা আমি যখন মানচিত্রের ক্লাস নিই তখন এই প্রশ্নটা তোমরা পাবা আর কি। তো এইটা আমরা মানচিত্রের ক্যাটাগরিতে ফেলবো। নিউজিল্যান্ড হচ্ছে নিজেদেরকে কিউই বলে পরিচয় দেয় এবং তাদের ক্রিকেট দলকে বলা হয় ব্ল্যাক ক্যাপস। ব্ল্যাক ক্যাপস বলা হয় ক্রিকেট দলকে। হ্যাঁ, ওকে। এরপরে হোয়াট ইজ দ্য মডার্ন নেম অফ এ কান্ট্রি হুইচ হ্যাজ আবিসিনিয়া অ্যাজ ইটস ওল্ড নেম? আবিসিনিয়া কোন দেশের পূর্ব নাম? আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়ার পূর্ব নাম। এই হাবশা বা আবিসিনিয়া, হ্যাঁ আবিসিনিয়া বা হাবশা, এটা হচ্ছে ইথিওপিয়ার পূর্ব নাম। তাহলে বিভিন্ন দেশ এবং মানে স্থানের পূর্ব নাম, ঠিক আছে, এইটা হচ্ছে প্রশ্ন। তারপরে আমরা দেখি হুইচ ইজ দ্য বিগেস্ট আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান ওশন? ভারত মহাসাগরের সবচেয়ে বড় দেশ, বড় দ্বীপ কোনটা? ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ, এটাও মানচিত্র থেকে আসা প্রশ্ন। মানচিত্র পড়ানোর সময় এটা বারবার করে পড়ানো হয়। ইউটিউবে আমার যে একটা মানচিত্রের ক্লাস অ্যাভেলেবল আছে, সেটা দেখলেও তোমরা পাবা। ইন্ডিয়ান ওশনের সবচেয়ে বড় মানে ইয়েটা দেশটা হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার হচ্ছে ইন্ডিয়ান ওশনের সবচেয়ে বড় দ্বীপ। ওকে। তারপরে ওয়ার্ল্ড ওয়ার টু স্টার্টেড হোয়েন জার্মানি ইনভেডেড হুইচ কান্ট্রি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যখন জার্মানি কি করে? পোল্যান্ড আক্রমণ করে। যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, এটা হচ্ছে যুদ্ধ থেকে আসা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা সংক্ষেপে যুদ্ধই লিখলাম, ঠিক আছে? পোল্যান্ড আক্রমণ করে জার্মানি, এর মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। গ্রেট পিরামিড অফ গিজাস ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? গিজার পিরামিড কোথায় অবস্থিত? মিশরে, ইজিপ্টে অবস্থিত গিজার পিরামিড, তাই না? তাইলে এটা হচ্ছে বিখ্যাত স্থান বা মানচিত্র, কারণ এইটাও যখন মানচিত্র বা সভ্যতা পড়ানো হয়, হ্যাঁ, বা বিখ্যাত স্থান পড়ানো হয়, এর মধ্যে আসে। তারপরে আমরা দেখি দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল ইন 1453 মার্ক দ্য এন্ড অফ হুইচ অফ দ্য ফলোইং? কোনটা কনস্ট্যান্টিনোপলের পতনের মধ্য দিয়ে কোনটার পতন ঘটে? আমরা জানি দ্য হোলি রোমান এম্পায়ার যেটা আছে, দ্য হোলি রোমান এম্পায়ারের পতন ঘটে যখন এই যে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে, ঠিক আছে? তাইলে হোলি রোমান এম্পায়ারের পতন ঘটে যায়। এটা হচ্ছে মূলত ইতিহাস বা হিস্ট্রি থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আসা প্রশ্ন। তারপরে দেখি হুইচ ওয়ান ইজ দ্য 55th পাবলিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ? বাংলাদেশের 55তম পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। বাংলাদেশের 55তম পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা মূলত একটা সাম্প্রতিক প্রশ্ন। হ্যাঁ, এই 55তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে হাসিনা ইউনিভার্সিটি। 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, হ্যাঁ, হাসিনা ইউনিভার্সিটি, শেখ হাসিনা ইউনিভার্সিটি হচ্ছে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে। একটা প্রশ্ন, দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল, এইটা মূলত মানে কোনটার পতন ঘটে, তাই তো? আচ্ছা, না, রোমান এম্পায়ার, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখি হুইচ অফ দ্য ফলোইং ক্রসেস বাংলাদেশ? কোনটা বাংলাদেশের উপর দিয়ে গেছে? এটাও মানচিত্রের রেখা। মানচিত্রের রেখা থেকে আসা প্রশ্ন সরাসরি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ক্রসেস বাংলাদেশ? দ্য ইকুয়েটর, ইকুয়েটর হচ্ছে একদম মাঝ দিয়ে নিরক্ষরেখা, যেটা, এটা না। দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হচ্ছে কোনটা? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটাও না। ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আমরা জানি কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, কাজে এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখি আচ্ছা, এই 30টা প্রশ্নই হচ্ছে মূলত বিউপির এই দুইটার প্রশ্ন। আচ্ছা, তো আমরা বিউপির
বিইউপির এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুটোরই আমরা প্রশ্ন সমাধান করেছি। এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুটোরই আমরা প্রশ্ন সমাধান করেছি এবং এই 2 ইউনিটের প্রশ্ন সমাধান দিয়ে আমরা মূলত আজকের ক্লাসটা শেষ করব এবং আমরা পরবর্তীতে আমরা কালকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান এবং প্রশ্ন বিশ্লেষণ করে আমরা ক্রমান্বয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও প্রশ্ন সমাধান করব। আশা করি যে তোমরা সবাই একটু ঠিকঠাক মতো এই প্রশ্ন সমাধানটা খেয়াল করবা এবং আমরা এই প্রশ্ন সমাধানে কোন কোন টপিকগুলো এসেছে বা কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন এসেছে সেই বিষয়গুলোর একটা অ্যানালাইসিস পিডিএফ আকারে তোমাদের এই শীটের সাথে আপলোড করে দেব। ঠিক আছে, তোমরা সবাই সেটাতে ভালো মতো দেখতে পারবা বা বুঝতে পারবা, তোমাদের জানার সুযোগ হবে। আমাদের ওয়েবসাইটে তোমাদের যে আমাদের ওয়েবসাইটে যেখানে শীটগুলো আপলোড দেওয়া হয় ওখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাস মানে কালকেই আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি এবং কালকের ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসলে আমার গলার অবস্থাও সুবিধার না, খুবই কষ্ট হয়েছে ক্লাসটা নিতে, তারপরে এনজয় করেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কালকের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।